ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বাংলায় আমরা যেটাকে বুঝি যে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, এই বিষয়ের ক্লাস রয়েছে। তো যেটা বলার আর কি যে প্রত্যেকে অ্যাক্টিভ থেকো, রেডি থেকো। নেক্সট বেশ কয়েকজন বলছো যে তোমার রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, হ্যাঁ যায়নি এখনো পর্যন্ত। বলে রাখি, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস সবার কাছে যাবে, কিন্তু আমাকে একটু বুঝতে দাও। কি বুঝতে দাও? আমি যেটা গতকালও বলেছিলাম, গত দিনের ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি যে প্রথম কথা যে যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে যাবে, একজনও বাদ যাবে না। কিন্তু তুমি খেয়াল করে দেখো, তুমি যে গ্রুপ থেকে লিংক পেয়েছো সেই গ্রুপে কতজন রয়েছে, কতজন ক্লাস করছে। এবার তোমরা ডেফিনেটলি গ্রুপে ফিডব্যাক শেয়ার করছো, তার মানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস করছে না কিন্তু জানে যে এই ছেলেটা বা মেয়েটা ফিডব্যাক শেয়ার করছে, মানে এই ক্লাস করেছিল। এবার এরকম একজন ছেলে বা মেয়ে সে যদি এই ফিডব্যাক শেয়ার করছে যারা, তাদের থেকে 2-3 জন 4 জনকে পার্সোনালি মেসেজ করে, তাহলে অনায়াসে সে কেউ না কেউ তাকে কোড শেয়ার করবে, তাই না? হয়তো তুমি করছো না, আর একজন করছে না, আরো একজন করবে না, তারপর তো কেউ না কেউ করবে। তো আমাকে এই জায়গাটা বুঝতে দাও। আবারও বলছি, যারা কোড শেয়ার করছো তাদের সবার কাছে যাবে, সবার কাছে যাবে। একটু সেই পর্যন্ত অপেক্ষা করতে দাও, কারণ আজ আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে রয়েছি। আলাদা করে কোনো কিছু এর সম্পর্কে বলার দরকার পড়ে না, সবাই আমরা পার্সোনালি ইউজ করি। তো সেই জন্য বলছি এগুলোকে একটু বুঝতে দাও, দেখবে সবার কাছে চলে যাবে, কারোর জন্য কারোর কাছে বাদ যাবে না। কোনো রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, তুমি ক্লাস করছো, সিক্রেট কোড পাঠাচ্ছ, তোমার কাছে যাবি। একটু ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো, এই আর কি। যাই হোক, 8-6টা বেজে গেছে, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, একটু যেটা বলার যে অবশ্যই ক্লাসটা মন দিয়ে শোনো, কারণ সিডিপি ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ। আর আমাদের যেহেতু টেট, সেটা প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো, বা এদিকে তোমার সিটেট বলো, যাই বলো না কেন, সব ক্ষেত্রে আমাদের পেডাগজি ম্যান্ডেটারি, সবার জন্য পেডাগজি ম্যান্ডেটারি সাবজেক্ট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে শোনো, ক্লাসটা দেখো। ডেফিনেটলি তুমি এখান থেকে কিছু একটা ওয়ে বা পাথ খুঁজে পাবে। আর 8টার কথা বলছো, এ তো আমি অনেক আগে জানিয়ে রেখেছি। আমি বলবো নিশ্চয়ই গ্রুপের মেসেজ গুলো ফলো করছো না, তাহলে আর এই কোশ্চেন গুলো করতে না বা এগুলো বলতে না। যেমন আমি বলেছিলাম যে এই বা রুটিনও শেয়ার করে দেওয়া আছে, সেখানেও দেওয়া আছে যে আজ পর্যন্ত ক্লাস 6টা থেকে রয়েছে, আগামীকাল ক্লাস রাত 8টা থেকেই হবে, তাই না? ঠিক বলছি তো? গ্রুপে দেখো রুটিন শেয়ার করা আছে, আগামীকাল ক্লাস রাত 8টা থেকে হবে, তাহলে আর অসুবিধা নেই তো। যেগুলো শেয়ার করে দিয়েছে সেগুলো আর বারবার রিপিট করে কি আছে। যাই হোক, ম্যাডাম জয়েন করে গেছেন, একটু ক্লাসটা মন দিয়ে শোনো। 1.5 ঘন্টা সময় দেওয়ার পর তুমি ডেফিনেটলি এই সাবজেক্টে এক্সপার্ট হয়ে যাবে না, তুমি এই সাবজেক্টে সবকিছু জানবে না, তোমার কাছে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে না, তুমি পরীক্ষার প্রত্যেকটা আনসার করতে পারবে না, কিন্তু যেটা পারবে সেটা হচ্ছে এই সাবজেক্টের উপর তোমার একটা মানে ডেপথ বা নলেজ। আমি এটা বলছি না যে একদম সম্পূর্ণ চলে আসবে, কিন্তু একটা ধারণা তৈরি হবে অ্যাটলিস্ট, কোথা থেকে কিভাবে পড়া উচিত, সিলেবাসটার মধ্যে কি রয়েছে, কেমন ধরনের কোশ্চেন আসে। কারণ আমরা বিএড বা ডিএলএড যারা করেছি, অর্থাৎ যারা খেটে পড়াশোনা করে করেছি, তারা মোটামুটি এই সাবজেক্টের সম্পর্কে কম বেশি আমরা জানি। তারপরেও আজকে ম্যাডামের থেকে শুনে নাও সিলেবাসটা কি রয়েছে, বা এই সাবজেক্টের ভেতরকার ব্যাপার কি রয়েছে, কি রহস্য রয়েছে। কারণ এই সাবজেক্টটা অনেকের কাছে ভালো লাগে ডেফিনেটলি, যারা ধরো এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে। আবার অনেকের কাছে এই সাবজেক্টটা খুব একটা পছন্দের না, তাই না? তো ক্লাসটা করো, ডেফিনেটলি তোমার মধ্যে একটা অন্যরকম এই সাবজেক্ট সম্পর্কে ধারণা তৈরি হবে। আর আমি গতকাল মানে জানিয়েছিলাম এই ক্লাস সম্পর্কে, যে একজন টিচার, একজন শিক্ষক, একজন শিক্ষিকা কিভাবে তার স্টুডেন্টের মধ্যে মানে এনার্জি চ্যানেলাইজ করে, আজকের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। তোমার কখনো এরকম হবে না যে হঠাৎ করে যে আমরা করছি না কিছু একটা করছি, তোমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাও তোমার মধ্যে আসবে না, এটা তুমি ফিল করতে পারবে। একটু প্লিজ সবাই মন দিয়ে ক্লাসটা শোনো। 1.5 ঘন্টা ম্যাডাম যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব, এবং তার সাথে সাথে সিক্রেট করে আমি সাথে সাথে শেয়ার করে দেবো। দেন তোমরা পারমিশন দিলে অবশ্যই আমি আমার বাকি কথাগুলো বলবো, যদি তোমরা পারমিশন দাও তো। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ম্যাডাম।
গুড ইভিনিং স্টুডেন্টস, আজকের একটা এনার্জেটিক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি আগে স্ক্রিনটা শেয়ার করি, তারপরে আমি একটু ফিডব্যাক নেব যে আমার ভয়েস আর স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। প্রথমে যেহেতু আমরা সিলেবাসটাকে নিয়ে একটু আলোচনা করে নেব, মানে কি কি রয়েছে বিষয়গুলো একটু জেনে নেব। আচ্ছা, তো এবারে বলো, আমার ভয়েস এবং স্ক্রিন কি দুটো ক্লিয়ার আছে তোমাদের কাছে? আমি দেখে নিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা 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 আচ্ছা। তো দেখো, আগের বারের প্রশ্ন যদি আমরা দেখি, 2023-এর প্রশ্নটাই আমরা যদি দেখি, তো আমরা দেখেছিলাম কিন্তু এডগার ডেল বলে একটা জায়গা আমাদের, যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবং আমরা অনেকেই জানি যে এটা সিলেবাসের মধ্যে ছিল না, মানে সিলেবাস যেটা ছিল সেখানে কিন্তু এটা ইনক্লুড ছিল না, কিন্তু আমরা পেয়েছিলাম। আচ্ছা, তো এই জায়গাটা আমি কেন রেখেছি, কারণ এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, যেহেতু এখান থেকে প্রশ্ন এসেছিল সেহেতু এই জায়গাটা সম্পর্কে আমাদের কনসেপ্ট অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে এডগার ডেল, এবং তার সাথে ব্রুনার, সেই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল। যাই হোক, এবারে আমরা বেসিক জায়গাগুলো দেখে নিই। দেখো, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, মানে বিকাশ। বিকাশ তার যে নীতিগুলো রয়েছে, তার গ্রোথ রয়েছে, ম্যাচুরেশন রয়েছে, তার পার্থক্য রয়েছে, এইগুলো দেখো, সত্যি কথা আমি না বললে তোমরা জানো যে বৃদ্ধি কি আর বিকাশ কি। তবে এখান থেকে শুধুমাত্র একটা কথা বলবো যে বৃদ্ধি বিকাশ জায়গা, এবং এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা পড়ি না, এই জায়গাটা ভীষণ সহজ মনে হয়, কিন্তু যখন এখান থেকে আমরা এমসিকিউ পাই স্টুডেন্টদের তরফ থেকে বলি ম্যাডাম, তখন না আমি আর বুঝতে পারি না যে কোনটা হবে, যেহেতু চারটে অপশন ভীষণই টাচ থাকে, ভীষণ টাচ থাকে। তো সেই জন্য জাস্ট একটু বলি, এই যে ডেভেলপমেন্ট আমরা জানি, বিকাশ প্রচুর, মানে আমাদের সামগ্রিকটাই বিকাশ, মায়ের জন্ম থেকে শুরু হয় একদম মা মৃত্যুই বিকাশ, ঠিক আছে, আমরা জানি। এবার এটা দেখো, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট আরো প্রচুর রয়েছে, তাই না? কালচারাল ডেভেলপমেন্ট প্রচুর, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো এই বিকাশের মধ্যে একটা জিনিস, এই বিকাশের মধ্যে রয়েছে গ্রোথ, তাই তো? ঠিক আছে, বুঝলাম। বিকাশের মধ্যে রয়েছে গ্রোথ, কারণ আমরা যখন ডেভেলপমেন্ট গুলো এক এক করে দেখবো, তখন সেই বিকাশের মধ্যে দেখবো দৈহিক বিকাশ। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বিকাশ যার মধ্যে রয়েছে গ্রোথ। বিকাশ হচ্ছে সামগ্রিক, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে, আর গ্রোথ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। আচ্ছা, জানা জিনিস আমি এখন টাচে দিয়ে দিয়ে বলছি। এবারে ম্যাচুরেশনটা কি? ম্যাচুরেশনের সঙ্গে যদি গ্রোথটাকে আমরা একটু কম্পেয়ার করি, তাহলে দেখবো কি, গ্রোথ হচ্ছে শুধুমাত্র হাতে পায়ে বেড়ে ওঠা। ঠিক আছে, একটা শিশু যে ছোট থেকে বড় হচ্ছে, আচ্ছা, ছোট থেকে যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার হাত পা বড় হচ্ছে, সে দৈহিক ভাবে বড় হচ্ছে। আমি 5 বছর বয়সে যা ছিলাম, আমি 25 বছর বয়সে আমার হাত পা যতটা বাড়ার বেড়ে গেছে, আর বাড়বে না, এই বয়সে আর বাড়বে না। আচ্ছা, এবার ম্যাচুরেশনটা তাহলে কি? ম্যাচুরেশন হচ্ছে যে কোনো কাজ সম্পাদন। এই যে আচ্ছা, তোমরা প্রত্যেকে আজকে মোবাইল নিয়ে ক্লাসটা করতে বসেছো, মানে প্রত্যেকেই মোবাইল ইউজ করছো, মোবাইলটাকে ঘাঁটছো, তাহলে আঙুল দিয়ে তো প্রত্যেকে আঙুল ইউজ করছো। আচ্ছা, তাহলে তোমার যদি আঙুলের কোনো প্রবলেম থাকতো, কোনো একটা মাংসপেশির হোক বা সূক্ষ্ম কোনো প্রবলেম রয়েছে, তো সেক্ষেত্রে তুমি তো আঙুলটা ঠিকভাবে ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে তার ম্যাচুরেশন বা পরিণমনটা সঠিকভাবে হয়নি। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। এবারে দেখো, আমি ছুটছি, আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি, আমি একটা সুস্থ মানুষের মতো কাজ করছি, সেক্ষেত্রে কি ম্যাচুরেশনটা ঠিকভাবে হয়েছে আমি বলতে পারি? হ্যাঁ, আমি বলতে পারি। এবারে আমার যদি পায়ের মাংসপেশির কোনো সমস্যা থেকে থাকে, যার জন্য আমি ঠিকঠাক দৌড়াতে পারছি না, বা আমি আর 5টা শিক্ষার্থীর মতো, মানে আর 5টা স্টুডেন্টের মতো বা ব্যক্তির মতো আমি হাঁটতে পারছি না, দৌড়াতে পারছি না, সেক্ষেত্রে বলবো যে আমার ম্যাচুরেশনটা ঠিকভাবে হয়নি। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আর একটা যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে তাহলে এই গ্রোথ কিন্তু
কিছুটা অনুশীলন করলেও হতে পারে, বলছি না যে একবার বিশাল ফুট লম্বা হয়ে যাব, কিন্তু এটা কিন্তু যার যতটা হবার পরিণমন, যার যতটা হবার তার ততটাই হবে, বাহ্যিক অনুশীলনের প্রয়োজন হয় না। তাহলে এক কথায় পেলাম সুষ্ঠুভাবে কর্ম সম্পাদনের প্রক্রিয়া। আচ্ছা তাহলে এবারে একটা প্রশ্ন তোমাদেরকে করি, একটু করি, হ্যাঁ একটু করি। তা এই গ্রোথ মানেও হাতে পায়ে বেড়ে ওঠা, কোনো প্রবলেম নেই আমরা জানি, ঠিক আছে। আর ম্যাচুরেশন মানেও কিন্তু বেড়ে ওঠা, মানে এটাও কিন্তু মেন্টাল কিছু বোঝাচ্ছে না, এটা যেমন মেন্টাল ফিজিক্যাল বোথ ডেভেলপমেন্ট। গ্রোথ কিন্তু শুধু কি বলবো ফিজিক্যাল, আচ্ছা ম্যাচুরেশনও তাই। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি? এখন যদি বলি তাহলে গ্রোথের সঙ্গে ম্যাচুরেশনের ডিফারেন্সিয়েশনটা কি? আমি জাস্ট একটা বলেছি যে এটা কিছু হয়তো বাহ্যিক ভাবে হয় অনুশীলন, এখানে কিন্তু অনুশীলনের প্রয়োজন নেই। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি কিছু ভাবছো বা ভাবলে? আমি বলতে থাকি, তারপরে আমি দেখছি তোমরা কেউ কিছু বলছো নাকি কমেন্ট সেকশনে। দেখো, গ্রোথ একটা 5 বছরের বাচ্চা, তার বয়সের সাথে সাথে হাত পা বেড়ে উঠবে, সেও বেড়ে উঠবে, এটা স্বাভাবিক, যেটা কিনা গ্রোথ। 5 বছরেরই আরেকটা বাচ্চা, যার বয়সের সাথে সাথে হাত তো বেড়ে উঠবে, পাও বেড়ে উঠবে, দৈহিকভাবে সে বেড়ে উঠবে, এটা যেমন গ্রোথ, এটাও তেমনি ম্যাচুরিয়েশন। পার্থক্যটা হচ্ছে যে সুষ্ঠুভাবে কোনো কর্ম সম্পাদন করতে পারছে কিনা। ওই যে বললাম পায়ের মাংসপেশি, ধরো পা যতটা লম্বা হওয়ার কথা হয়েছে, কিন্তু কোনো একটা সমস্যার জন্য সে ঠিকভাবে দৌড়াতে পারছে না, বা কোনো একটা সমস্যার জন্য সে ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, বা কোনো একটা সমস্যার জন্য সে একটা পেন ধরে ঠিকঠাক লিখতে পারছে না, ঠিক আছে। যখন সুষ্ঠুভাবে আমরা কোনো সম্পাদন করতে পারি তখন সেটা আমাকে ম্যাচুরেশন হিসাবে আমরা বলতে পারি। কিন্তু এটাও ফিজিক্যাল, এটাও ফিজিক্যাল, এটাও বলতে পারো বেড়ে ওঠা, এটাও কিন্তু বেড়ে ওঠার সঙ্গে সম্পর্কযুক্ত। যাই হোক, তো ঠিক আছে, এবার এর পার্থক্যগুলো আমরা দেখবো, এর সম্পর্কগুলো দেখবো, সবটা দেখবো, আস্তে আস্তে দেখবো, একটা ক্লাসে তো সব সম্ভব নয়। হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আর একটা বিষয় আমি এখানে জানতে চাইবো। আচ্ছা একটু ভেবে বলো তো, কোনো কোনো বাচ্চা বা ঠিক আছে বালক যদি শহরে বাস করে, যদি শহরে বাস করে, তার চলাফেরা কেমন হবে? আর সেম এজের একটা বাচ্চা বা শিক্ষার্থী বা বালক যদি গ্রামে বা জঙ্গলে বাস করে, আমি কিন্তু খারাপ ভাবে বলছি না, জাস্ট বোঝার জন্য বলছি যে গ্রাম জঙ্গল শহর এগুলো কোনো ফ্যাক্ট নয়, এগুলো বোঝার সূত্রে। যদি গ্রামে বা কেউ যদি জঙ্গলে বসবাস করে, তাহলে তার চলাফেরা আদব কায়দা কি এক হবে? এক হবে? এই বলছো না, এক কিন্তু হবে না, ডিফারেন্ট হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা যেটা বুঝলাম যে পরিবেশ খালি নির্ভর করছে, সেটা তোমরাই উত্তর দিলে, আমার বলার অপেক্ষা রাখছে না, যে পরিবেশই নির্ভর করছে, যে আমার আদব কায়দা কথাবার্তা, আমার চাল চলন, আমার ফিউচার যাই হোক, সবটা নির্ভর করছে, মানে 90% নির্ভর করছে এনভায়রনমেন্টের ওপর। ঠিক আছে, 90% না, এখানে 50-50 বলা হয়েছে। এবারে হেরিডিটি, সেটা কি? এবার একটা শিক্ষার্থীর বা শিশুর বেড়ে ওঠার জন্য আর কি গুরুত্বপূর্ণ? পরিবেশ এবং আর কি, আর কি গুরুত্বপূর্ণ বলো? কি? বংশগতি বলতে পারি, বংশগতিটাই বলতে পারি। তো একটা শিশুর বেড়ে ওঠার জন্য যেমন জিনগত ব্যাপারটা দরকার, তেমনি পরিবেশটাও দরকার। এই দুটো জায়গা আমরা আরো ডিপ থটে দেখব। তো পরিবেশবাদীরা বলেছেন যে পরিবেশ খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা বংশগতবাদী রয়েছে বা যারা জিনটাকে বেশি জিনগত ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে, তারা বলেছে না, হেরিডিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা শিশুর সম্পূর্ণ মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু বোথ কিন্তু ইম্পর্টেন্ট, 50-50 ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। সোশ্যালাইজেশন প্রসেস, এরপর সামাজিকীকরণ প্রক্রিয়া। আচ্ছা, সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে যদি একটু আমি বলি, এক কথায় দেখো, সমাজ কাঙ্ক্ষিত আচরণ।
কি বললাম, সমাজ কাঙ্ক্ষিত আচরণ। একটা পরিবারে বাস করতে গেলে যেমন পরিবারের কিছু নিয়ম নীতি আমাকে মানতেই হবে। আমি যদি রাত 1টা-1:30টার সময় প্রতিদিন বাড়িতে ফিরি, তাহলে বাড়ির লোক নিশ্চয়ই সাপোর্ট করবে না। তেমনি ঠিক পরিবেশে থাকতে গেলে, মানে সমাজে থাকতে গেলে কিছু সমাজ কাঙ্ক্ষিত আচরণ আমাদেরকে করতে হয়। সেটাই হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস, মানে সোশ্যালাইজেশন আর কি, সামাজিকীকরণ। যাই হোক, এবারে আমরা বিভিন্ন ভাবে সামাজিকীকরণ করি। আমি যখন এই দুনিয়াতে এসেছি, যখন আমি ছোট ছিলাম করে কান্না করতাম, তখন কিন্তু আমি জানতাম না আমার পরিবেশ কোনটা, আমার আত্মীয় কোনটা, আমার ফ্যামিলি কোনটা, কাকে কি বলতে হয়, কিচ্ছু জানতাম না। একদম শূন্য মস্তিষ্ক নিয়ে দুনিয়াতে আমি এসেছি। এবার এই সমাজ বা এই সোশ্যালাইজেশন প্রসেস বা প্রক্রিয়া থেকে বা সমাজে থাকতে থাকতে আমি জেনেছি যে আমার পরিবার কি, আমার ফ্যামিলি গুরুত্বপূর্ণ সদস্য কারা রয়েছে, তাদেরকে আমি কি বলে ডাকবো, আমার প্রতিবেশী কারা রয়েছে, আমার বন্ধু বান্ধব কারা রয়েছে, আমার স্কুল জগৎ কেমন, সমস্তটা আমি কিন্তু এই সোশ্যালাইজেশন প্রসেসেই জানি, এবং স্টেপ বাই স্টেপ। একদম ফার্স্ট ফ্যামিলি, তারপরে আমি কোথায় যাই, স্কুলে যাই, একদম প্রি লেভেলে খেলার মাঠ, তারপরে তো সারাউন্ডিংটা বড় হতে থাকে, আরো বড় হতে থাকে, সেটা কর্মজগতে হয় বা কলেজ হয়। আস্তে আস্তে আমরা সোশ্যালাইজেশন প্রসেস করে থাকি, প্রক্রিয়াতে করে থাকি। তো এক কথায় সমাজ কাঙ্ক্ষিত আচরণ আমরা সবসময় করে থাকি, সেটাই সামাজিকীকরণ। যখন সেটা না করতে পারি তখনই সেটা অসামাজিক হয়ে ওঠে। ইম্পর্টেন্ট পিরিয়ড কি কি রয়েছে, আর্নল্ড জোন্স, রুশো, এগুলো আমাদের জীবন বিকাশের প্রক্রিয়াকে যে ভাগগুলো করেছে এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আমরা ডিটেলস ক্লাসে দেখে নেব, কারণ এখানে জাস্ট একবার দেখার আছে। এবং ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেট। তোমরা প্রত্যেকেই জানো যে এই কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজেট এবং আচ্ছা পিয়াজেটাই বলি, পিয়াজে কিন্তু এখানে তুমি সিটেট দাও, তুমি পিটেট দাও, তুমি আপার প্রাইমারি এক্সাম দাও, তুমি যাই দাও না কেন, বিভিন্ন ভাবে একটা ডিপ থট থেকে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে। কোহেলবার্গ এন্ড ভাইগোটস্কি, আবারও বলছি ভাইগোটস্কি যে দুটো জায়গা, স্ক্যাফোল্ডিং এন্ড জেডপিডি, সেই জায়গা আমি বলছি না স্ক্যাফোল্ডিং আর জেডপিডি, ঠিক আছে, স্ক্যাফোল্ডিং কে একে বলে, জেডপিডি একে বলে, শুধু সেটা নয়, সেখান থেকে কিন্তু ফুল কনসেপচুয়াল প্রশ্ন এখান থেকে আমরা পাই, পিয়াজের থেকে প্রশ্ন আমরা পাই, কোহেলবার্গ যেটা আমরা জানি যে মোরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে আমরা পেডাগজিক্যাল পার্ট গুলো দেখি, তার সঙ্গে একটু কম্পেয়ার করি। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে একটু ক্লাসটা করো, একটু মন দিয়ে করো। এই যে আমরা সবসময় বলি না যে এটা আমাদের উচিত, এটা আমাদের উচিত নয়, তো তোমরা একটু ভেবে বলো যে আমাদের যারা আমরা অনুচিত কর্মগুলো করি, হ্যাঁ, হয়তো অনেককে আমরা খারাপ কথা বললাম, অনেকে খারাপ আচরণ করলাম, কাউকে কষ্ট দিলাম, এটা তো মোরালিটি নয়। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি বলছি যে অপমান করলে অপমান সহ্য করো, চর মারলে ঠাস করে চর খেয়ে চোখের জল ফেলো, এটা কখনো নয়। কিন্তু আমরা যে খারাপ আচরণগুলো করে থাকি সেটা তো নৈতিকতার মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে একটা জিনিস, আমার মধ্যে কি নৈতিকতা আছে না নেই, বা যে খারাপ কাজ করছে, যে মারধর করছে, অসামাজিক কাজ করছে, তার মধ্যে কি মোরালিটি আছে না নেই, একটু বলো তো দেখি, আছে না নেই তার মধ্যে মোরালিটি? কুইক কুইক কুইক। আচ্ছা ঠিক আছে, এই মা আকাশ বলছে আছে, শুভঙ্কর বলছে নেই, হ্যাঁ, গণেশ বলছে নেই, শবনম বলছে নেই, ঠিক আছে, আমি বুঝে গেছি। এবার আমি একটু বলি, দেখো সত্যি কথা যদি বলি, আমরা মানুষ, তো আমরা প্রত্যেকে জানি যে আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, মানো আর না মানো, একটু ডিপ থট দিয়ে ভেবে দেখো, পরে ভেবে দেখো, আমরা প্রত্যেকে জানি যে আমার জন্য বেস্ট কোনটা হবে, আমার জন্য কোনটা ঠিক, আমার জন্য কোনটা ভুল। হ্যাঁ, তবে আমরা সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলি, এবং যার জন্য বলে থাকি আমি আমার চারিদিকে অন্ধকার দেখছি, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার সময় খারাপ যাচ্ছে, আমার লাক খারাপ, এগুলো কিছু নয়। কোহেলবার্গের মতে, আচ্ছা নৈতিকতা থেকে আমি নৈতিকতাটাতে আসি, এই যে নৈতিকতা বা মোরালিটি, এটা কিন্তু সবার মধ্যে আছে। তাহলে আমরা অসামাজিক কাজ কেন করি, বা অনেক সময় আমি এতটা ডিপে কেন বলছি আমি একটু বলি, কারণ এই যে
তোমরা বিগত 2023-এর প্রশ্ন দেখেছো, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই এক কথায় লাইন তুলে আসেনি। জানো, এক্সাম দিয়েছো অনেকে, প্রত্যেকটা প্রশ্ন ছিল কনসেপচুয়াল, প্রত্যেকটা প্রশ্ন কনসেপচুয়াল, এবং প্রত্যেকটা যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে একটা এমসিকিউ করাও পসিবল হবে না। সেটা তুমি 5E মডেলই বলো বা পেঁয়াজের থেকে যেটা এসেছিল সর্বপ্রাণবাদ একটা এসেছিল, তো তুমি যেখানেই যাও না কেন কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ইম্পসিবল। তো সেই জন্য আমি বলছি, এই যে আমাদের যে মোরালিটি, এটা সবার মধ্যে আছে, তাহলে অসামাজিক কাজ কেন করি? সেটার উত্তর দেখো, এই যে সততা বা আমাদের যে ভালো মানসিকতা, এই যে প্রক্রিয়া আমাদের মধ্যে যেটা আছে, সেটা সক্রিয় করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে কোহেলবার্গের মতো নৈতিকতা। এবং সেটা কে করবেন? সেটা শিক্ষক করবেন। সেই জন্য দেখবে এখন ম্যাক্সিমাম স্কুলে স্ট্যান্ডার্ড 1 এই টাইপের ক্লাসগুলোতে, আমি খুব ভুল না করলে তার নিচু ক্লাসও হতে পারে, একটা করে গল্পের বই রাখা হচ্ছে। গল্পের বই কি, এবং নিচে থাকছে কি নীতি কথা বা মোরালিটি বলে একটা লাইন তুলে দেওয়া হচ্ছে যে এর মোরালিটিটা কি। যেমন অনেক গল্প আছে নর্মাল আমরা যেগুলো জেনে থাকি, ওই কুকুরের একটা গল্প, মুখে মাংস আঙুর ফল টক, কাকের গল্প প্রচুর প্রচুর প্রচুর, তারপর সিংহ, আর একটা যে নেংটি ইঁদুর, প্রচুর গল্প রয়েছে বাচ্চাদের, খুব আনন্দমূলক। তো একটা করে মোরালিটি থাকছে। তাহলে এই যে প্রক্রিয়া, আমার কি উচিত কি উচিত নয়, আমার করণীয় কি করণীয় নয়, আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো নয়, এই যে ঠিক সিদ্ধান্ত নেবার যে প্রক্রিয়াটা, সেটা সক্রিয় করা, সেটাকে সক্রিয় করার ব্যাপারটা কিন্তু কোহেলবার্গ খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। সেলফ ইমেজ, সেলফ এস্টিম, এই যে জায়গাগুলো, সেলফ ইমেজ কি? আয়নার সামনে নিজের মুখটা দেখা না, নিজেকে চেনা, নিজেকে জানা। আজকে ক্লাসটা করে কোনো বন্ধু বলতে পারে আরে ধর নর্মাল ক্লাস হলো, ছাত্র ছাড়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হতেই পারে 80 জনের মধ্যে 20 জন 30 জন বলতেই পারে খারাপ লেগেছে, আবার বাকিরা বলতেই পারে ভালো, সেটা শ্রেণীকক্ষেও থাকে, ব্যক্তি স্বাতন্ত্রতা, যাই হোক। কিন্তু এই যে ভালো দিকগুলো, সেগুলো একটা শিক্ষক সবসময় তুলে ধরবেন, কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেই গাইডটা করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমরা এখন ডিটেলস করবো, বুঝে নেব। এই করতে করতে আমরা মানে এখন একটা টপিক রাখা আছে তো পেঁয়াজের, এই জায়গাটা জানো এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা একটা প্রশ্ন তোমাদের করি এখান থেকে, আচ্ছা জ্ঞানমূলক নির্মিতিবাদটা কার একটু বলো তো, একটু কষ্ট করে। জ্ঞান নির্মিতিবাদ আমরা দেখেছি এবং সিলেবাসেও আছে, আমি একটু পরে বলবো যে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ সিলেবাস ইনক্লুডেড, সিলেবাস টপিক। তো এখানে বলা হয়েছে, আমি প্রশ্নটা করে রাখলাম, নির্মিতিবাদটা আমি তো একটু বলতে থাকি, তোমরা উত্তর করতে থাকো, যে জ্ঞানমূলক নির্মিতিবাদ কার? আচ্ছা, নির্মিতিবাদ হচ্ছে নির্মাণ করা। কি বললাম? নির্মিতিবাদ নির্মাণ করা। কি নির্মাণ করা? কি নির্মাণ করবে? জ্ঞান নির্মাণ করবে বা নলেজটা নির্মাণ করবে। আচ্ছা তাহলে জ্ঞান বা নলেজ কিভাবে নির্মাণ হবে একটু বলো তো। আমি বলে দিলাম যে জ্ঞান নির্মাণ করো, তাহলে নির্মিতিবাদ হয়ে যাবে বা কনস্ট্রাকটিভিজম হয়ে যাবে। তা জ্ঞানটা কিভাবে নির্মাণ করবে? কোথায় পাবে জ্ঞান? জ্ঞান পূর্ব অভিজ্ঞতা, জ্ঞান পূর্ব অভিজ্ঞতা বা বর্তমানের পরিস্থিতির সঙ্গে যে নির্মাণটা হয়, যে জ্ঞান লাভটা হয়, অবশ্যই পূর্ব অভিজ্ঞতার সঙ্গে, পূর্ব পরিস্থিতি বলো, পূর্ব জ্ঞান বলো, যাই বলি না কেন, তার সঙ্গে বর্তমানের যে নির্মাণ, সেটাই কিন্তু কনস্ট্রাকটিভিজম শিক্ষার্থীদের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা দেখি কে কে উত্তর করেছে, একটু দেখে নি। পরিবার, এ কি হলো না? আচ্ছা শাহনাজ খাতুন কিন্তু বলেছে পেঁয়াজের অ্যাট ফার্স্ট, পরিবার পেঁয়াজের পেঁয়াজের পেঁয়াজ, বাহ প্রচুর সঠিক উত্তর। তাহলে এখানে আমি কেন করলাম, অনেক সময় শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে যে এবার মানে ব্যাপারটা হচ্ছে জ্ঞানমূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, সেটা হচ্ছে পেঁয়াজের। আর যদি সামাজিক বলা হয়, চোখ বন্ধ করে সেটা ভাইগর্সকি, এটা সহজ, এটা আর আমি জিজ্ঞাসা করছি না। চলো এবারে আমি এখানে যাই একটু,
পার্সোনালিটি চলে এসছে। আচ্ছা পার্সোনালিটি কি? আমরা অনেক সময় বলি না, আরে এটা আমার পার্সোনালিটি, এটা আমার ব্যক্তিত্ব। তো এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বটা কি সেটা এক কথায় বুঝে নিই একটু। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, ব্যক্তি বৈশিষ্ট্য অপরের থেকে কিন্তু আলাদা। আজকে একটা জিনিস দেখো, আমার বৈশিষ্ট্য বা আমার বৈশিষ্ট্যাবলী তোমার জীবনের বৈশিষ্ট্যাবলীর সঙ্গে মিলবে না। হ্যাঁ, এবার মিলতে পারে, 90% মিলতে পারে, 99% মিলতে পারে, কিন্তু 1% কিন্তু কিছুতেই মিলবে না, সম্ভব নয়। কারণ দুনিয়াতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের কোটি কোটি চিন্তা ভাবনা আলাদা, কারোর সাথে কারোর মিল 100% হবে না। তো সেটাই, তা যে বৈশিষ্ট্যাবলী একটা ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির ডিফারেন্স তৈরি করে, মানে আলাদা। তোমার চিন্তা ভাবনার সঙ্গে এখন আমার চিন্তা ভাবনা নাই মিলতে পারে, আমার যুক্তির সঙ্গে তোমার যুক্তি নাই মিলতে পারে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যেমন থর্নডাইক বলেছে যে শিশুরা, শিক্ষার্থীরা ভুল করবে, সেটাই স্বাভাবিক, ভুল করতে করতে শিখবে। ঠিক তেমনি আমার বক্তব্যের সঙ্গে অন্যের বক্তব্য নাই মিলতে পারে। তো যে বৈশিষ্ট্য বলি এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে আলাদা করে, সেটা হচ্ছে পার্সোনালিটি। যেমন আমি খুব, মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি খুব একগুঁয়ে, মানে আমি ঘরে থাকতে পছন্দ করি, কম কথা বলতে পছন্দ করি, বা বলতে পারো প্রাণোচ্ছলও কম। এগুলো সিরিয়াসলি আমার বৈশিষ্ট্য বা এটা আমার পার্সোনালিটি। আবার ওই দিক থেকে তুমি বলতে পারো, ম্যাডাম আমি না হাসতে খুব ভালোবাসি, গল্প করতে খুব ভালোবাসি, সবার সাথে মিশতে খুব ভালোবাসি, মনের কথা শেয়ার করতে ভালোবাসি, এটা তোমার পার্সোনালিটি। ইন্ট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট, তুমি এক্সট্রোভার্ট, কোনো অসুবিধা নেই। তো এই জায়গাগুলো হচ্ছে পার্সোনালিটি, আমরা সেটা দেখে নেবো। ব্যক্তিত্ব, মিনিং, নেচার, থিওরি দেখে নেবো। এরিকসনটা ভীষণ পছন্দের একটা জায়গা। তোমরা প্রত্যেকেই জানো, আমরা যখন ছোট ছিলাম, আমি যখন হাঁটা শিখেছি, আমি যখন পটি ট্রেনিং করা শিখেছি, আমরা যখন টয়লেট ট্রেনিং করা শিখেছি, প্রত্যেকটা জায়গা ধরে ধরে এরিকসন উল্লেখ করেছেন যে একটা শিশুর চাওয়া পাওয়া কি হতে পারে, এবং সেই চাওয়া পাওয়ার সঙ্গে পিতামাতা বা অভিভাবকদের আচরণ কেমন হতে পারে, কিরকম হলে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে। আর একটা কথা, যখন ধরো আমরা একদম মৃত্যুর পথযাত্রী এখন বলতে পারো 55, 60 এবং 60 বছর পর্যন্ত এরিকসন উল্লেখ করেছেন যে সেই জায়গায় গিয়ে আমাদের চাহিদাটা কি থাকে। আমরা আচ্ছা 60 বছর বয়সে আমি কখন স্যাটিসফ্যাকশন একটা লাইফ লিড করতে পারি, এবং কখন আমি ভীষণ কি বলবো একটা আপসেট লাইফ লিড করি, কখন, সেটাও কিন্তু এরিকসন সুন্দরভাবে ব্যক্ত করেছেন। যখন জীবনের চাওয়া পাওয়া গুলো ঠিকঠাক থাকে, বা বলতে পারো মানুষ তো খুব চাহিদা সম্পন্ন, যখন আমি নিজের মনকে বোঝাতে পারি যে ঠিক আছে আমার জন্য এইটুকু অ্যাভেলেবেল, আমি সুন্দরভাবে জীবনটা কাটাতে পারছি, বা আমার এইটুকু স্বপ্ন পূরণের জন্য আমি স্যাটিসফাইড, তখন কিন্তু আমরা 60 বছর বয়সে গিয়ে সুন্দর জীবন যাপন করতে পারি। শুধু যদি না পাওয়া থাকে, শুধু যদি চাহিদাতে ভরা থাকে, শুধু যদি বেদনাকে ইম্পর্টেন্ট দিয়ে থাকি, তখন কিন্তু শেষ বয়সটাও শুধু না পাওয়ার মধ্যেই কাটে, একাকিত্বে কাটে। তো যাই হোক, সেটা সুন্দরভাবে ব্যক্ত করেছে, আমরা ডিটেলস যখন দেখবো তখন দেখবো। হলো ফ্রয়েড, এরিকসনটা আমরা দেখলাম, ফ্রয়েডটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে ইগো, সুপার ইগো এবং প্রি কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, কনসাস মাইন্ড, এই জায়গাগুলো ফ্রয়েডে দেখবো। যে যদি আমরা এখন বলতে যাই প্রচুর টাইম লেগে যাবে, তো ছোট করে একটু আমি বলি। আগে আমি একটু জিজ্ঞাসা করে নিই, এই ফ্রয়েডে এই যে ইদম, ইগো, সুপার ইগো, ঠিক আছে, তোমরা আমাকে একটু বলো তো আমাদের জীবনের ব্যালেন্সটাকে রক্ষা করছে? একটু কষ্ট করে বলো, আমি জানি একটু কষ্ট হচ্ছে তোমাদের, তাই একটু মন দিয়ে একটু কষ্ট করো, আর কি করবে। বল, আমাদের জীবনের ব্যালেন্সটাকে রক্ষা করছে ফ্রয়েডের তত্ত্ব থেকে কিন্তু। তো আচ্ছা আগে দেখে নি আমার শিক্ষার্থীরা কি বলছে, তারপরে আমি নয় বলবো। সুপার ইগো, পার্থ বলছে সুপার ইগো, পাপান বলছে ইগো, সোনালী হালদার বলছে ইগো, ঠিক আছে, সোমাও বলছে ইগো। ওকে 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 ওকে, আমি আর যাচ্ছি না ডিটেলসে, একদম ইগো বা আমরা যেটাকে বলতে পারি ইদম, সে কিন্তু আমাদের জীবনের ব্যালেন্সটা রক্ষা করছে। আচ্ছা এবার আমি একটু এক মিনিটও নেবো না, আমি সংক্ষেপে বিষয়টা একটু বলি।
ইদম, ঈদ, ইদমকে আমরা মনে রাখবো বাচ্চা ছেলের সঙ্গে। আচ্ছা আবার বলি, মনে রাখতে বলছি মানে এটা নয় যে ইদম বাচ্চা ছেলে, ইদম আমাদের মনের একটা অংশ। আমরা সবসময় ছেলে মানুষই করে থাকি না, সেটা ইদম। আমার এখন আইফোন চাই, কি করে কিনে দেবে আমি জানি না, আমার আইফোন চাই, এটা হচ্ছে ইদম। এই যে বললে ইগো, আমাদের জীবনের ব্যালেন্সটাকে রক্ষা করছে ইগো, ফ্রয়েডের তত্ত্ব থেকে ইগো। এই ইগো হচ্ছে আমি সবসময় মনে রাখতে বলি, এই ইগোটাকে মনে রাখবে মায়ের সঙ্গে কম্পেয়ার করে। কেন বললাম? কারণ ইগো ইদমকে সবসময় বোঝায় যে বাবু এটা করো না, এটা তোমার জন্য বেস্ট হবে আর এটা তোমার জন্য ভুল হবে। তো এই ইগো সবসময় ছেলে মানুষ ইদমকে বোঝায়। আর সুপার ইগো, ওকে আমি কম্পেয়ার করতে বলি পরিবারের কর্তার সঙ্গে, অনেকের পরিবারের যে কর্তা তার সঙ্গে। যেমন সুপার ইগো একদম বিবেকের কেন্দ্রস্থলে রয়েছে, ঠিক আছে, বিবেকের কেন্দ্রস্থলে মানে বিবেকবান একদম, অনেক সময় বাস্তবতার ঊর্ধ্বে গিয়েও সে বিবেক বোধটাকেই গুরুত্ব দেয়, সুপার ইগো। তো এইভাবে আমরা দেখে নেব ব্যাপারটা। আর যেটা রয়েছে কনসাস মাইন্ড, সেটা বাস্তবতার সঙ্গে চলে। প্রিকনসাস মাইন্ড, অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, ভুলে ঠিক যাই না, আমরা চাইলে আবার মনে করতে পারি, মানে চাইলে আমরা প্রিকনসাস থেকে আবার কনসাসে আসতে পারি। আচ্ছা হলো, আর কি হলো আনকনসাস মাইন্ড। জীবনে অনেক না পাওয়া থাকে, জানো তো, প্রচুর না পাওয়া থাকে। ভালো লাগার জায়গা থেকে হতে পারে, কোনো স্বপ্ন পূরণের দিক থেকে হতে পারে, আইফোন কেনার দিক থেকে হতে পারে, বড় বাড়ি গাড়ি, যাই হোক যাই হোক, এই যে না পাওয়ার জায়গাগুলো কোথায় আসে বলো? আনকনসাস মাইন্ডে। আচ্ছা ম্যাডাম, তাহলে যে আনকনসাস মাইন্ডে এলো, তাহলে কি আমরা বিষয়টা ভুলে গেলাম? মানে কনসাস মাইন্ড থেকে আনকনসাস মাইন্ডে তো এলো, ঠিক আছে, আমি এখানে কনসাস করলাম আর এখানে ইউসি করলাম, মানে আনকনসাস, আনকনসাস করলাম, এই সংক্ষেপে করলাম কনসাস আনকনসাস। আচ্ছা ওখানে আমার একটা স্বপ্ন ছিল যে কি করব, একটা বড় বাড়ি করব, যেটা আমি আমার পরিবারকে গিফট করব, ঠিক আছে, অনেকের স্বপ্ন আছে, সেটা ছেলে মেয়ে ভেদাভেদে সবার স্বপ্ন। এবার কোনো কারণে সেটা এই মুহূর্তে হচ্ছে না, ভবিষ্যতে হবে। তো স্বপ্নটা তুমি কনসাস মাইন্ড থেকে আনকনসাসে এসেছে, আনকনসাসে তুমি দমন করেছো। আচ্ছা তাহলে কি আমি ভুলে গেলাম নাকি? দেখো এখানে পরিষ্কার বক্তব্য, যখন কোনো স্বপ্ন ইচ্ছা চাহিদা আমরা পূরণ করতে পারছি না, অবশ্যই মুহূর্তে, ভবিষ্যতে পারতেও পারি, তখন কি হয়, এই কনসাস মাইন্ড থেকে আনকনসাস মাইন্ডে চলে আসে, মানে আমরা সেটা কিন্তু মেমোরি থেকে ডিলিট করছি না, এটা কিন্তু রয়ে যাচ্ছে। দেখবে কখনো কখনো কিছু কিছু সুপ্ত জিনিস আমাদের স্বপ্নে আসে, বা ওই টাইপের কিছু দেখলে আমাদের মনে পড়ে। তো এটা হচ্ছে আনকনসাস মাইন্ড, মানে আমি সেটাকে দমন করে রাখছি, মানে সেটা কিন্তু জীবন থেকে ডিলিট হচ্ছে না, বা আমার মন থেকেও সেটা চলে যাচ্ছে না, পরিস্থিতি ভেদে আবার মনেও আসে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। যখন ডিটেলস দেখবো তখন আরো ভালো করে আমরা দেখবো। এখন যতটা হচ্ছে আমি আলোচনা করছি, এবার হচ্ছে ইন্টেলিজেন্ট, যার মধ্যে কি রয়েছে স্পিয়ারম্যান, এটা থর্নডাইক, ঠিক আছে, জি হয়ে গেছে, গিলফোর্ড, গার্ডেনার, স্টার্নবার্গ। তো এখানে এখন বলার মতো কিছু নেই, ডিটেলস না গেলে বুঝতে পারবো না। স্পিয়ারম্যান আমরা প্রত্যেকেই জানি, এখান থেকে কি কি রয়েছে। এখানে 1904 খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান, এবং এটা এই তত্ত্বটা সম্পূর্ণ গণিত নির্ভর। এখানে জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর রয়েছে। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন। আচ্ছা তোমরা একটু কষ্ট করে আবার একটু উত্তর দাও তো বাবা, প্রচুর, তোমরা খুব ভালো রেসপন্স করছো। রিমা আর সীমা, রিমা আর সীমা একই শ্রেণীকক্ষে পড়ে, আমি নিজের মতো করে বলছি, একটু বুঝে নাও স্পিয়ারম্যান থেকে। তো রিমা অঙ্ক, ইংরাজি, তারপরে বাংলা, ভূগোল, ইতিহাস, সায়েন্স বুক, সবকিছুতে অ্যাভারেজ একটা নাম্বার তুলেছে, মানে 60%, 70% অ্যাভারেজ একটা নাম্বার তুলেছে, ঠিক আছে রিমা, তাই তো। আর সীমা সায়েন্স গ্রুপটায় একদম 90% নাম্বার তুলেছে। তাহলে এস ফ্যাক্টর কোনটা, জি ফ্যাক্টর কোনটা, দেখি তো, ঝট করে বলবে, হ্যাঁ সময় নেবে না, এটা কুইক বলো, এখনো অনেকটা আছে তো, বলো। আচ্ছা সীমা আর এস ফ্যাক্টর, আচ্ছা ঠিক আছে, সায়েন্স গ্রুপে এস ফ্যাক্টর, বাহ সাবাস, জি হচ্ছে রিমার, ঠিক আছে। আচ্ছা কোনো প্রবলেম নেই, তাহলে একদম যখন আমরা
দেখো, জি ছাড়া এস সম্ভব নয়। যারা দেখো, আরেকটা কথা বলি, অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে যারা জানো তারা উত্তর দিচ্ছ, এবার যারা জানো না বা জানো না মানে আমি এটা বলতে চাইছি না, যারা হয়তো পড়েছো, প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত পড়েছো কিন্তু এই মুহূর্তে ভুলে গেছো, তাদের জন্য কিন্তু আমরা এখন ডিটেলসে আসবো, আলোচনা করব। যারা জানে তারা ইজিলি উত্তর দিচ্ছে, যারা ভুলে গেছো তারা ভেঙে পড়ার কিছু নেই। আবারও বলছি, একটা শ্রেণীকক্ষে যেমন খুব জানা শিক্ষার্থী থাকবে, লোয়েস্ট শিক্ষার্থী, লোয়েস্ট মানে একটু পিছিয়ে পড়া থাকবে, এবং মিডিয়াম থাকবে। আমাদের আমাদের ক্লাসেও কিন্তু তাই, ঠিক আছে? সবাই জানবে এমনটা নয়। তো আমি প্রশ্নগুলো এই জন্য করছি যে শিক্ষার্থীরা কতটা জানে, কারণ তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম পরিচয়, আমার সঙ্গেও তোমাদের প্রথম পরিচয়। তা প্রশ্নগুলো করার মানে এটা যে প্রশ্নকরণ উৎসাহ দান, নানা রকম স্কিল রয়েছে। তো প্রশ্নগুলো এই জন্য করছি কারণ কি বলতো, শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে ধারণাটা একটু বোঝার জন্য। কাজেই যারা ভুলে গেছো তারা ডিটেলস এর জন্য একটু ওয়েট করো। আচ্ছা, থর্নডাইক হলো, গিলফোর্ড, গার্ডেনার, স্ট্রানবার্গ, এটা আমরা ডিটেলস দেখে নেবো। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এবং লার্নার্স থাকবেই। আজকের ক্লাসেও যেমন থাকবে, এটা শ্রেণীকক্ষেও থাকবে। 10 জন থাকলে 10 জন 10 রকম হবে। তাহলে পেডাগজি কি বলছে, আমরা কিভাবে টিচিং করব? তোমরা জানো, আমি হালকা করে একটু বলে দিই। যখন একটা শ্রেণীকক্ষে 50 জন 50 রকম থাকবে, তখন পেডাগজি বলছে শিক্ষার্থীদেরকে আগে বুঝে নিতে হবে, আগে অ্যাসেস করে নিতে হবে, বুঝে প্রত্যেকটা শিক্ষার্থীকে তার মতন করে টিচিং করতে হবে। এবার আগে যেমন ছিল যে শিক্ষক শুধু লেকচার দেবে, মানে জ্ঞান দেবে। আজকে যদি আমি জ্ঞান দিই, তোমরা কি আমার জ্ঞানটা শুনবে? অনেকে অনেক বিষয় সম্পর্কে জ্ঞানী আছে, কেউ কারো জ্ঞান শুনবে না। তো সেই জন্য বলা হচ্ছে যে ওই লেকচার মেথডটাকে অ্যাভয়েড করে সব থেকে গুরুত্বপূর্ণ প্রজেক্ট মেথড আছে, ডিসকাশন মেথড রয়েছে, আরো রয়েছে, মানে ডিসকভারি লার্নিং যেটা বলেছে সেই জায়গাগুলো রয়েছে, বা নানা রকম মেথড রয়েছে, ইন্ডাকটিভ ডিডাকটিভ প্রচুর রয়েছে, তোমরা জানো। তো প্রচুর মেথডে আমরা টিচিং করতে পারি, কিন্তু হ্যাঁ, ওই জ্ঞান দান করা বা লেকচার মেথড, ওই মেথডে কেউ চলে না। এবং তাদের মতন করে, যদি কেউ পিছিয়ে থাকে তাকে তার মতন করে, পারলে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করা হয়েছে যারা একদম পিছিয়ে রয়েছে। তো এই জায়গাটা করতে মানে শিক্ষার্থীর মতন করে, তাকে তার মতন করে। আচ্ছা, এবার বলি, যদি আমি দেখি যে আমার ক্লাসটা বা কোনো টিচার দেখলো, বা তোমরা তো টিচার, তোমরা দেখলে যে তোমার ক্লাসটা শিক্ষার্থীরা পছন্দ করলো না বা তাদের অনুভূত হলো না, তাহলে তখন কি করবে? কারণ টিচিং হচ্ছে একটা শিল্প সত্তা। টিচিং কি বললাম, একটা শিল্প সত্তা। প্রয়োজন পড়লে বলা হচ্ছে যে শিক্ষক তার টিচিং স্টাইলটা চেঞ্জ করবেন। কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের সেই পর্যায়ে টিচিং প্রক্রিয়াটা দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, যেখান থেকে প্রশ্ন আসে তোমরা জানো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। ইনক্লুসিভ এডুকেশন এখন জিজ্ঞেস করলে তোমরা বলে দেবে যে যেখানে সমস্ত শিক্ষার্থী এক ছাদের তলায় শিক্ষা লাভ করবে। এবারে এই জায়গাটা, যেটা সিটেড বলো বা পিটেড বলো বা যে কোনো এক্সাম বলো, স্পেশাল নিডস চাইল্ড জায়গাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে স্পেশাল নিড কাদের রয়েছে? একটা শ্রেণীকক্ষে স্পেশাল নিড কাদের রয়েছে? আমি অপশন দিচ্ছি, তোমরা ঝট করে একটু বলো। যে দেখো, স্পেশাল নিড বলতে যারা শারীরিকভাবে পিছিয়ে রয়েছে তারা, না যারা মানসিকভাবে পিছিয়ে রয়েছে তারা? কুইক, কাদেরকে আমরা স্পেশাল নিড চাইল্ড বলবো? আচ্ছা, চাইল্ড সেন্ট্রিক, ভেরি গুড। শিক্ষার্থী কেন্দ্রিক, এবার বলো। উভয়। আচ্ছা, বোথ, ভেরি গুড। না, শুধু মানসিক বললে হবে না, শুধু মানসিককে বললো আব্দুর রহমান, না বেটা আরেকজনকে বলেছে, না, বোথ। শারীরিকভাবে এবং মানসিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা বলবো যে স্পেশাল নিড চাইল্ড। আচ্ছা, শারীরিকভাবে তো আমরা বুঝলাম, শারীরিকভাবে বিভিন্ন রকম ভাবে পিছিয়ে থাকতে পারে, মানসিকভাবে কারা থাকতে পারে? প্রথমত দেখো, মানসিকভাবে এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে, ধরো তোমার শ্রেণীকক্ষে একটা অটিজম শিশু রয়েছে। কি বললাম? তোমার শ্রেণীকক্ষে একটা অটিজম শিশু রয়েছে। তুমি কিভাবে বুঝবে যে সেই শিক্ষার্থীর স্পেশাল নিড রয়েছে?
খুব ভালো করে প্রথমত আমাদের অবজারভেশন করতে হবে। পর্যবেক্ষণটা ভীষণই গুরুত্বপূর্ণ সবাইকে, স্পেশাল নিড বলেন তো সবাইকে পর্যবেক্ষণ করলেন। আচ্ছা, এবারে দেখবে যে স্পেশাল নিড যার রয়েছে সে না আই কন্ট্যাক্ট করছে না, কোনো শিক্ষার্থীর সঙ্গে আই কন্ট্যাক্ট করছে না, চোখে চোখ রেখে কথা বলছে না। ঠিক আছে, আমরা পয়েন্ট করলাম। এবারে কি সোশ্যালাইজ করতে পারছে না, হয় না বন্ধুরা সবাই খেলার মাঠে গিয়ে খেলছো, চুপচাপ বসে আছে, সোশ্যালাইজেশনের প্রক্রিয়াটা তো ব্যাঘাত করবে। এক কথা বারবার বলছে, একই জায়গায় রয়েছে, নানা রকম প্রবলেম, এরকম শিক্ষার্থী আমাদের শ্রেণীকক্ষে থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে তুমি এই শিক্ষার্থীকে কি করবে? তাকে আলাদা করে তো কেয়ার করতেই হবে। যে সোশ্যালাইজড করছে না, আই কন্ট্যাক্ট করছে না, কথা বলছে না, তাকে খেলার মাঠে নিয়ে যাও, তাকে টিফিনে খেলার মাঠে নিয়ে যাও, যেখানে শিক্ষার্থীরা খেলছে, সেটা ফুটবল খেলুক আর লাটদড়ি খেলুক, যাই খেলুক, সেখানে নিয়ে গিয়ে তাকে সোশ্যালাইজ করানোর চেষ্টা করতে হবে আমাদের। তো যাই হোক, তো নানা কারণে কিন্তু, তারপরে ধরো কোনো শিক্ষার্থীর ক্রোমোজোম ঘটিত কোনো প্রবলেম রয়েছে, যেটাকে আমরা বলি ডাউন সিনড্রোম, সেই টাইপের কোনো চাইল্ড রয়েছে, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদা আলাদা হতে পারে, বা কেউ হয়তো ইন্টেলেকচুয়ালি তার ডেভেলপমেন্ট কম, তাহলে তাকে তার মতন করে টিচিং করতে হবে। ঠিক আছে, এবার ধরো এর প্রচুর ভাগ রয়েছে, হ্যাঁ, শ্রবণগত, দর্শনগত, নানা রকম পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে, এবার বঞ্চিত অবহেলিত শিক্ষার্থী, শুধুমাত্র শারীরিক মানসিক নয়, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তারাও কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে পড়ছে। প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ, সেগুলো আমরা সব পার্ট বাই পার্ট দেখবো। ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ডিফারেন্টেবল লার্নার্স, এগুলো সব ভাগে 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 দেখবো। জেন্ডার, আবারও বলছি, এই জায়গা থেকে কিন্তু সিটেট, পিটেট, মানে তুমি যে আমাদের এই সাবজেক্ট রিলেটেড জেন্ডার থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে প্রশ্ন আসে। জেন্ডার থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমাদেরকে এখন একটা কথা বলি। আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যে ছেলেরা চাকরি বাকরি করবে, যদিও এখন সেটা প্রচলিত নেই, আমি আলোচনা প্রসঙ্গে বলছি, যে দুঃখ পেলে ছেলেরা কাঁদে না, মেয়েরা কাঁদে, বা ছেলেরা বাইরে গিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে, মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করে কি করবে, সেই তো বিয়ে দিতে হবে, সেই তো হাতাখুন্তি নাড়বে, শুধু শুধু অত পড়ে লাভ নেই। তো এই যে কনসেপ্ট গুলো আমাদের আসছে, এই কনসেপ্ট গুলো কোথা থেকে আসছে বলো? এই কনসেপ্ট গুলো ঠিক কোথা থেকে আসছে? কুইক 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 সমাজ, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, সমাজ, তুমি বলেছো সমাজ। এবারে দেখো, এই কনসেপ্ট গুলো কিন্তু পরিবার থেকেও আসছে। সমাজ তো পরিবারেরই অংশ, ঠিক আছে, তোমাদের বক্তব্য আমি ভুল বলছি না। এবার এখানে ধরো তোমাকে অপশন দিল জেন্ডার অফ স্কিমা। আমি কেন এই কথাটা বললাম, কারণ আমরা পেঁয়াজিতে স্কিমা পাই যে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন হচ্ছে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন হচ্ছে স্কিমা। তা এই স্কিমা কিন্তু একটা কনসেপ্ট যেটা ব্রেনে রয়েছে, বা কনজারভেশন অফ স্কিমা, বা জেন্ডার। তো এইগুলো কিন্তু মানে কি বলতো, আগেকার মানুষের একটা মস্তিষ্ক প্রসূত একটা জায়গা, তো সেটাই কিন্তু বংশ পরম্পরায় বা প্রচলিত ভাবে আমাদের মধ্যে চলে আসছে। জেন্ডার স্টেরিওটাইপ, এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে ছেলেদের জন্য খেলনা গাড়ি, মেয়েদের জন্য রান্নাবাতি, হ্যাঁ, এইগুলো সব, যে জেন্ডার অফ স্কিমা কি, স্টেরিওটাইপ জেন্ডার কি, কনজারভেশন অফ জেন্ডার কি, এগুলো আমরা ভাগে ভাগে দেখে নেব। আচ্ছা, রোলস, জেন্ডার, এডুকেশনাল প্র্যাকটিস, আচ্ছা, এবার থিওরিক্যাল পার্ট, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট। আমি অনেকটা টাইম নিয়ে নিলাম, এবার ঝট করে এগিয়ে যাব। আচ্ছা, 1 সেকেন্ডের জন্য একটু মানে কুইক আমাকে বলবে যে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এগুলো সিলেবাসে কেন দিয়েছে? মানে এগুলো না দিলে কি হতো, কি দরকার ছিল এগুলো দেওয়ার বলতো? কারণটা কি দেয়া? কুইক, কারণ কিছু যদি বলার থাকে অবশ্যই বলো, কুইক, মানে দরকারটা কি? না দিলেই হতো, শুধু শুধু মানে বলো। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, এবারে বলো, এবারের উত্তরটা।
আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে ভেবে বলতে থাকো, আমি একটু এগোতে থাকি। মনোবিজ্ঞানীর মতামত, আচ্ছা, তা আমারও তো মতামত আছে। শুধু মনোবিজ্ঞানীর মতামত বলবো, আমাদের মতামত বলবো না? তাহলে তো হবে না, তাহলে তো দুতরফা হবে না, একপাক্ষিক হয়ে গেল, দ্বিপাক্ষিক পড়াশোনা করতে হবে তো। আচ্ছা, এই প্যাভলভ, প্রথমেই বলি, একটা তামিলনাড়ুর স্কুল, মানে আমার জানা মতে, তারপরে ধরো বাঁকুড়ার একটা স্কুল, নদিয়া ডিস্ট্রিক্টের একটা স্কুল, এরকম কিছু কিছু স্কুল আমি পড়েছি আর কি সোশ্যাল মিডিয়াতে। একটা নির্দিষ্ট টাইমে ঘন্টা বাজানো হয় গ্রীষ্মকালে, ওকে, এবং ঘন্টা বাজানোর সাথে সাথে শিক্ষার্থীরা কি করে, জল খায়। এই যে একটা অভ্যাস, এই যে একটা অনুবর্তন, এই যে অনুবর্তন, এটা প্যাভলভের তত্ত্ব থেকেই নেয়। কিরকম আরো যদি ডিটেলসে বলি, এই যে শ্রেণীকক্ষে টিচাররা এলেই আমরা ইয়েস স্যার, ইয়েস ম্যাম, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এই যে রুলসটা, এটা একটা অনুবর্তন। আর নির্দিষ্ট টাইমে টিফিন, নির্দিষ্ট টাইমে খাবার খাওয়া, নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাওয়া, এই যে রেগুলার বেস এবং প্র্যাকটিস বেস যে ব্যাপারগুলো, যেটা যদি 7 দিন 10 দিন করলে একটা প্র্যাকটিসে চলে আসছে আমাদের জীবনের ম্যাক্সিমাম জিনিস। তারপরে তোমাকে পাড়ার একটা আন্টিকে দেখিয়ে বললো ইনি তোমার আন্টি হন বা ইনি তোমার আঙ্কেল হন, দুদিন তোমাকে দেখিয়ে বলা হলো যে ইনি কিন্তু তোমার আঙ্কেল হন, এনাকে রেসপেক্ট করবে। তৃতীয় দিন তুমি তাকে দেখিয়ে বলবে আঙ্কেল ভালো আছেন তো। এই যে আঙুল দিয়ে তোমাকে ইন্ডিকেট করে বলা হলো, 2 দিন 3 দিন 4 দিন তুমি দেখলে, 5 দিনের দিন তুমি তাকে বলছো আঙ্কেল। মানে এই যে অভ্যাসগত যে ব্যাপারটা, এটা অনুবর্তন, যেটা রেগুলার বেস। বা শিশুর আরো যদি আমি শিশু কেন্দ্রিক হিসাবে বলি, এই যে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে অবা শিখছে, একে চন্দ্র শিখছে, নামতা শিখছে, বিভিন্ন রকম জায়গা, স্কিনারেরও তাই, মুদ্রা দোষগুলো কাটছে, থন্ডাইক তাই, যে বলছে বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীর প্রচেষ্টাও ভুল, শিক্ষার্থী ভুল করবে সেটাই স্বাভাবিক, ভুল করবে এটা অস্বাভাবিক। গেস্টাল, অন্তর্দৃষ্টি, গেস্টাল যেখানে বলা হচ্ছে শিক্ষার্থী কোনো একটা সমস্যা সামগ্রিকভাবে সমাধান করবে, একতরফা ভাবে নয়, এবং সেটা কোনো প্রি প্ল্যান ছাড়াই হঠাৎ করে সমস্যার সমাধান হবে, এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে, যেটা কিনা চোখে দেখা যায় না। আমার মনে এখন কোন বদমাশি বুদ্ধি আছে বা কোন সেবামূলক বুদ্ধি আছে তুমি আমাকে দেখে তো বুঝতে পারবে না, ভেতরের একটা দৃষ্টি, অন্তর্দৃষ্টি, ঠিক আছে, এটা সামগ্রিকভাবে প্রি প্ল্যান ছাড়া প্রবলেম সলভ, এই জায়গাগুলো দেখবো। আচ্ছা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, যেটা তোমরা একটু আগেই বলে শিক্ষার্থী কেন্দ্রিক। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, টিচিং লেভেল, হ্যাঁ, টিচিং মিনিং, ফেজ অফ টিচিং, হ্যাঁ, এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাগুলো একদম ফুটে 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 কনসেপচুয়াল দেখবো। আমি একটু আগেই বলেছিলাম নির্মিতিবাদ, নেচার প্রিন্সিপাল, 5E মডেল যেটা এসেছিল এবং খুব কনসেপচুয়াল আমরা দেখবো। মোটিভেশন, মোটিভেশন আমি তোমাকে পুশ করে দিলাম, তুমি ফুল মোটিভেটেড হয়ে গেলে, সেটা কদিন, 1 দিন 2 দিন 1 সপ্তাহ। মোটিভেশনে বলা হচ্ছে এই একটা খিদে, জানো তো, এটা পেটের খিদে নয় কিন্তু এটা মনের খিদে। তা এই মনের খিদেটা যদি থাকে, মনের খিদেটা যদি থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে। এবং সেখানে ড্রাইভ বলে একটা জায়গা আছে, জানো, তাড়না, তাগিদ, এই তাগিদ ব্যাপারটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। দেখবে তুমি হয়তো আজকে টার্গেট করেছো আমি আজকে 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টা তোমার পড়া হলো না, এই তুমি বাজারে গেলে, রেশনে গেলে, এইসব করলে 3 ঘন্টা হলো না, তোমার কোনো কারণে হয়তো 2 ঘন্টা হলো, ঠিক আছে। এই যে 1 ঘন্টা যে তোমার কম হলো, তুমি দেখবে একটা আনচান আনচান করবে, ইস 3 ঘন্টা টার্গেট ছিল পড়তে পারলাম না, একটা মানে তাড়িয়ে নিয়ে বেড়াবে। এটাই হচ্ছে ড্রাইভ বা তাগিদ, যেটা কিনা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় স্বপ্ন পূরণের জন্য, স্বপ্নকে ছোঁয়ার জন্য। স্বপ্ন সেটা তো নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা কিনা আমরা কি যেটা রাতের ঘুম কেড়ে নেয়। তো এই জায়গাটাই হচ্ছে মোটিভেশন, যেটা আমরা দেখে নেব। এবং তার সঙ্গে ম্যাসলো রয়েছে, মেথডস অফ টিচিং, আমি একটু আগে বলছিলাম লেকচার, ডেমনস্ট্রেশন, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, ডিসকভারি, ডিসকাশন, প্রজেক্ট, প্রবলেম সলভ, ব্লুম, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ডিটেলস দেখবো, মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং দেখবো, ফরমেটিভ, সামেটিভ, হ্যাঁ, তারপরে কন্টিনিউয়াস, যেটা সিসিই, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক টেস্ট, এগুলো খুব সুন্দরভাবে আমরা দেখবো। অনেকটা টাইম আমি সিলেবাসে ডিসকাশন করে ফেললাম, এবারে আমি একটু ডিটেলসে যাব। আচ্ছা, এই যে আমি সিলেবাসটা আলোচনা করতে করতে তোমাদের 1টা 2টো প্রশ্ন করে ফেললাম,
ইচ্ছাকৃত। তো এটা ফর্মেটিভ না সামেটিভ বলো তো? আবারও বলছি, বলতেই হবে আমার কোনো কথা নেই, আমি জাস্ট দেখছি আমার শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে কতটা ধারণা রয়েছে তার জন্য। আমি জোর করছি না বা সবাইকে, যারা পিছিয়ে রয়েছে তারা ফর্মেটিভ। ভেরি গুড, আমি আর এখানে আর বেশি কিছু বলবোই না। দাঁড়াও দাঁড়াও। ফর্মেটিভ আর সামেটিভকে একটা নির্দিষ্ট সময় শেষে, সেটা মাস হতে পারে, 1 বছর হতে পারে, অ্যাসেসমেন্ট আমরা দেখে নেব। ফর্মেটিভ সামেটিভ হয়ে গেল। ডায়াগনস্টিক হচ্ছে নির্ণায়ক মূলক অভিজ্ঞতা। কি নির্ণয়? শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়। তো এই গেল সিলেবাস। আছে সিলেবাসটা মোটামুটি হলো, আমি এটা নিয়ে এখন আর কিছু বলছি না। এবারে আজকে আমরা যেটা আলোচনায় রেখেছি সেটা হচ্ছে, দাঁড়াও, আজকে আমাদের আলোচনামূলক বিষয় হচ্ছে, এটা কি পিডিএফ? 1 সেকেন্ড দাঁড়াও, না আচ্ছা, আমি এমনি একটা পিডিএফ এখন হাতের কাছ থেকে বার করছি। পিডিএফটা দাঁড়া, এই যে আমাদের আজকে পিডিএফ, ঠিক আছে? তো এইটা, এই জায়গা থেকে আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা, এই পেজটা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এই জায়গা থেকে আমরা এখন স্কিনারের তত্ত্বটা একটু দেখব। স্কিনারের তত্ত্বটা আজকে আলোচনা করার কারণ কি, কারণ বা কেন পড়বো, প্রথমত এটা আমি কেন পড়বো, কারণ ভালো করে একটু বুঝি আগে, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। দেখো, স্কিনার যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে আচরণের ফলাফলের ওপর কিন্তু অনেক সময় অনেক কিছু নির্ভর করে। কি বললাম? আচরণের ফলাফলের ওপর অনেক সময় অনেক কিছু নির্ভর করে। যে আচরণের পর আমরা পুরস্কার পাই সেটা বারবার ঘটে, আর বাস্তব জীবনে শেখার সাথে খুব মিল রয়েছে। এটা আমরাও যখন পড়াশোনা করেছি আমাদের জীবনের সাথে অনেক মিল রয়েছে। যেমন শিক্ষক প্রশংসা করলে আমরা কি হয়, আরো মোটিভেটেড হই। বা যদি বলি যে শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে স্কিনারের তত্ত্বের পজিটিভ দিকটা বলো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শ্রেণীকক্ষকে ইতিবাচক রাখতে, শৃঙ্খলা বজায় রাখতে, ভুল আচরণগুলোকে কমাতে স্কিনারের তত্ত্ব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এক্সাম্পল স্বরূপ বলি যে ভালো কাজ করার জন্য স্কিনার বলেছেন যে শিক্ষার্থী কিভাবে আমরা রিয়াক্ট করলে ভালো আচরণ পাওয়া যাবে, খারাপ আচরণ করলে কি করব, পুরস্কার বন্ধ করে দেবো। তো আচ্ছা, কিভাবে পুরস্কার বন্ধ করব সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু দেখি, তারপরে আমি স্কিনারের গল্পটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমি দেখো, তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং এন্ড লার্নিং। এবং এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছি যে একজন পিতা, সে কি করছে, সে তার
তার শিক্ষার্থীকে বা তার সন্তানকে কি করছে, পুরস্কার দিচ্ছে, তাই তো? আচ্ছা, সে তার সন্তানকে পুরস্কার দিচ্ছে। তো অ্যাড প্লেজেন্ট স্টিমুলাস মানে এক কথায় যদি এখানে বলে থাকি, আনন্দদায়ক উদ্দীপনা যোগ করছে। এবার আমরা প্রত্যেকেই জানি, মানে স্কিনারের তত্ত্ব থেকে বা অপারেন্ট কন্ডিশনিং অ্যান্ড লার্নিং থেকে এটুকু জানি, একটু আগেই যেটা আমি আলোচনা করতে করতে বললাম, যে শিক্ষার্থীদের আলোচনা আনন্দদায়ক পরিস্থিতি আমি যত দান করব, ইতিবাচক আচরণগুলো তত বৃদ্ধি পাবে। তো পরিষ্কার ভাবে এই 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 পেজটা তোমাদের সঙ্গে আলোচনা করে কিন্তু আমি কিছু প্রশ্ন করব। তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে আগে দেখে নাও, তারপরে আমি প্রশ্নগুলো করতে থাকবো, মানে আমি জানতে চাইবো তোমাদের কাছে। তো রিইনফোর্সমেন্ট, আমরা জানি রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে শক্তি বৃদ্ধি, পজিটিভ এনার্জিটাকে বৃদ্ধি করা। এবার এটা হচ্ছে আনন্দদায়ক উদ্দীপনা যোগ করা, এবং এটা পজিটিভ, যে বাচ্চাটা খুব ভালো পড়াশোনা করেছে, ভীষণ ভালো পড়েছে, ওর দিক থেকে ভালো পড়েছে, তাই টিচার বা বাবা, আমি যাই বলি না কেন, তিনি খুশি হয়ে একটা পুরস্কার দিচ্ছেন। এটার পজিটিভ দিক কি সেটা তোমরাই আলোচনা করবে, বলতে পারবে, আমি তোমাদেরকে দিয়ে প্রশ্ন করব। নেগেটিভ দিক কি? রিমুভ অ্যাভার্সিভ স্টিমুলাস মানে হচ্ছে যে বিরূপ উদ্দীপনা, যেটা উচিত নয়, সেরকম কিছু উদ্দীপনাটাকে সরাতে বলছে, রিমুভ করতে বলছে। যেমন বাচ্চাটা হয়তো কোনো কারণে খেলনাপাতি ছড়িয়ে খেলছে, কোনো কারণে, তো ইনি কি করছেন, ইনি বলছেন কেন খেলনা ছড়িয়েছো, বকা দিচ্ছে, এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই বাচ্চাটার মুখে একটা ভীষণ একটা দুঃখ ভাব। তো আমরা তো এটাও বলতে পারতাম, তুমি খেলনাগুলো কেন ছড়িয়েছো, খেলনাগুলো তুমি গুছিয়ে রাখো, ভালো মতো বলে যেত, ওইভাবে শাসন করে বা বকা দিয়ে নয়, যেটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেললো, বা একটা বিরূপ উদ্দীপনা, মানে যেটা ঠিক না সেরকম একটা উদ্দীপনা তৈরি করলো। এবার পানিশমেন্ট অ্যাট অ্যাভার্সিভ স্টিমুলাস, একটা পানিশমেন্ট কি, এটা হচ্ছে শাস্তি দেওয়া। তো এটা হচ্ছে, এটাও তাই, যে বিরূপ উদ্দীপনা, তাই তো, বিরূপ উদ্দীপনাটাকে যোগ করতে বলছে, এটা শাস্তি দিচ্ছে। আমরা এখানে যেমন উদ্দীপনা দিচ্ছিলাম আর এটা শাস্তি দিচ্ছে। তাহলে এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি যে রিইনফোর্সমেন্ট এবং এই যে পানিশমেন্ট, এটার পার্থক্য কি, বা নেগেটিভ মানে যদি বলি পজিটিভ, ইতিবাচক, নেতিবাচক এবং শাস্তি, এই তিনটেকে যদি এক জায়গায় করে বলি, এই তিনটে পার্থক্যটা কি রয়েছে, বিশেষ করে নেগেটিভ এবং শাস্তিমূলক দিকের পার্থক্যটা কি, এটা একটু দেখবো। এখানে সেই শাস্তিমূলক দিকটা আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা হয়তো রান্না করতে এসছে, যার কারণে সে শাস্তি দিচ্ছে, বা খারাপ, যাই হোক, খারাপ একটা দিক, নেগেটিভ পানিশমেন্ট একটা দিক। এবং রিমুভ প্লেজেন্ট স্টিমুলাস, বাচ্চাটা হয়তো মোবাইল দেখছে কোনো কারণে, মানে তার একটা আনন্দদায়ক পরিস্থিতিটাকে সরাতে বলছে, মানে সে খাবার খাচ্ছে এবং মোবাইল দেখছে, খাবার খেতে খেতে মোবাইল দেখছে, তো মোবাইলটা অবশ্যই একটা আনন্দদায়ক জিনিস, একটা যেটা কিনা এখন বাচ্চাদের মধ্যে ভীষণ আনন্দদায়ক একটা জিনিস বলতে মোবাইল, যেটা কি হচ্ছে চেয়ে নিচ্ছে, এবং সেটা রিমুভ করতে বলছে, যে একটা উদ্দীপনা সেটা সরাতে বলছে, একটা আনন্দদায়ক উদ্দীপনা যেটা কিনা সরাতে বলছে। তো এটুকু আমরা বুঝলাম, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার যে প্রশ্নটা আমি তোমাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে যে তোমরা একটু বলো যে এই যে নেগেটিভ, নেতিবাচক দিক, এবং স্কিনারের, অবশ্যই স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থেকে, এই নেতিবাচক দিক এবং শাস্তিমূলক দিক, এর পার্থক্যটা কোথায় রয়েছে, একটু কষ্ট করে যারা জানো তারা ভেবে বলো, আর যারা ভুলে গেছো আমি তাদের জন্য আবারও বলবো, দরকার পড়লে উদাহরণ দিয়ে বলবো। কুইক, আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনটা ঝট করে চেক করে নিই, যদি বলেছো ভালো, নাহলে আমি একটু আলোচনা করি। ব্রুনারের তত্ত্বটা কি সেটা আজকের ক্লাসে কি করে বলি বেটা, আমি ডিটেলস ক্লাসে অবশ্যই বলবো, ব্রুনার হবে, আশুবেল হবে, সবই হবে।
ঠিক আছে, সবটাই হবে। আচ্ছা, আগে নেগেটিভ কিছু নিয়ে নয় হবে, পজিটিভ কিছু দেবে। ঠিক আছে, বুঝলাম। তো সেটা বোঝার পর যদি এবার ব্যাপারটা হচ্ছে তাহলে পার্থক্যটা কি রয়েছে তোমরা একটু ভাবো, বলতেই হবে নয়, তোমাদের চিন্তামূলক একটা পরিস্থিতি দান করতেও আমি চাই, তোমরা একটু ভাবলেই আমি খুশি। আচ্ছা, এবার আমি একটু পার্থক্যটা বলি এবং আচ্ছা এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে অনেকটা কভার হয়ে যাবে। দেখো, নেতিবাচক বা রিইনফোর্সমেন্ট ব্যাপারটা কিরকম, একটু মন দিয়ে শুনবে কষ্ট করে, হ্যাঁ। যেটা আমি বলছি এই দুটো জায়গা, পজিটিভ তো জানি, পজিটিভ নিয়ে আর আমি বলছি না। দেখো, যখন শিক্ষার্থী বা শিশু ভালো আচরণ করলে বিরক্তিকর বা কষ্টকর কিছু তুলে নি, যাতে সে ভবিষ্যতে সেই আচরণ আবার করে। তাহলে আমরা চাই যে আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা পজিটিভ আচরণ করুক বা ভালো আচরণ করুক, রীতিমতো পড়তে বসুক, সবাইকে রেসপেক্ট করুক, এটা আমরা চাই, এটা নিয়ে তো ডাউট নেই। তো ভালো কিছু করুক, এটা আমরা সবাই চাই। যেমন হোমওয়ার্ক যদি ঠিকভাবে করলে বাড়তি ক্লাস বাতিল করা হবে, মানে তুমি যদি ঠিকঠাক ভাবে হোমওয়ার্ক করে থাকো তাহলে তোমাকে আমি এক্সট্রা আজকে আর পড়াবো না। এটা ওর কাছে কিন্তু একটা খুব আনন্দের জায়গা, মানে আমি একটা কিছু করলে আর একটা আমার বাদ যাবে। তুমি যদি আজকে দুষ্টুমি না করো আমি তোমাকে চকলেট দেবো, বা সময় মতো পড়া শেষ করলে আমি আজকে তোমাকে একদম বকবো না। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? মানে এখানে কি আমি তোমাকে শাস্তি দিচ্ছি, আমি তোমাকে পেটাচ্ছি, আমি তোমাকে ভয় দেখাচ্ছি, আমি তোমাকে মারবো বলছি? বলছি না। মানে কষ্টকর কিছু বিষয় আমি এখান থেকে জাস্ট তুলে নিচ্ছি, যে তুমি যদি সময় মতো স্কুলের বা টিউশন হোমওয়ার্কটা শেষ করো তাহলে কিন্তু আজকে আমি তোমাকে আর বকা দেবো না। বুঝতে পেরেছো? একটা কিছু করো তাহলে আমি তোমাকে এটা করতে বারণ করব, শাস্তি কিন্তু দিচ্ছি না, বরং একটা কষ্টকর দিক তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার তাহলে পানিশমেন্ট কি এখানে? তাহলে শাস্তি কিছু বোঝাচ্ছে, শাস্তি বোঝাচ্ছে। এখানে আচরণ, মানে এখানে কি আচরণটা কি? আচ্ছা, এটা আমি বলে নিই, তারপরে আবার জিজ্ঞেস করবো। এই যে পানিশমেন্টের জায়গাটা, শাস্তিমূলক দিক, এখানে কোনো শিক্ষার্থী, কোনো ব্যক্তি, কোনো শিশু না, শিক্ষার্থী আচরণ বন্ধ করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়। কি বললাম? আচরণ বন্ধ করার জন্য কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়। এখানে কিন্তু বন্ধ করার জন্য, নেগেটিভে কিন্তু কোনো কিছু বন্ধ করতে বলা হচ্ছে না। ভালো করে পড়ো, আমি তোমাকে বকবো না, তুমি ভালো করে পড়ো, আমি তোমাকে চকলেট দেবো, তুমি আজকে দুষ্টুমি করো না, আমি বিকেলে পার্কে নিয়ে যাব, এই টাইপের। আর এখানে বলা হচ্ছে যে আচরণ কমানো মানে বন্ধ করার জন্য, মানে কষ্টকর কিছু যোগ করা বা ভালো কিছু কেড়ে নেওয়া। ভালো কিছু তো কেড়ে নেওয়া হয় না, যেমন অনেক সময় মানে শাস্তি স্বরূপ আমরা দাঁড় করিয়ে রাখি, দাঁড় করিয়ে রাখি না, এই তুই পড়া করিসনি, তুই কান ধরে দাঁড়া, তুই আজকে কেন পড়া করিসনি, তুই কান ধরে দাঁড়া। বা বকুনি দেওয়া, হ্যাঁ, বা মানে যেগুলো তো শাস্তি দেওয়া, হয়তো আমরা অনেক সময় ঠাস করে একটা চর মেরে দিলাম, রেগে গেলাম, ঠাস করে দিলাম পিঠে। এই যে বিষয়টা, সেটা কিন্তু পানিশমেন্ট, তখন তাকে শাস্তি দিচ্ছি। মানে মেন কথা, তাকে কোনো একটা কাজ বন্ধ করার জন্য তোমার না, এটা তোমাদেরকে দিয়ে বলাই, পানিশমেন্টের একটা এক্সাম্পল দাও, পানিশমেন্টের একটা এক্সাম্পল দাও। বল, এই বলো, পানিশমেন্টের একটা এক্সাম্পল। আগে উদ্দীপক আর নেগেটিভ কিছু নিয়ে নয় হবে। ঠিক আছে, তোমরা ভাবতে থাকো, আমি তাহলে বলতে থাকি, তোমরা বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকো, হ্যাঁ। তোমরা বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকো। ব্যাপারটা হচ্ছে এক্সাম্পল, তোমাদের কাছে তুমি এক্সাম্পল চাইলাম,
তোমরা ভেবেছো এটাই অনেক। ব্যাপারটা হচ্ছে যে এই নেগেটিভের জায়গাটায় আচরণ বাড়ানো হয়, ভালো আচরণগুলো বাড়ানো হয়। তুমি পড়াশোনা করো, বা তুমি গান করো, বা তুমি স্কুলের হোমওয়ার্ক শেষ করো, তার সঙ্গে ভালো একটা কিছুর অ্যাটাচমেন্ট, যে আমি ছবি ঘুরতে নিয়ে যাব, চকলেট দেব। আর পানিশমেন্টে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর ওই দুষ্টুমূলক আচরণ, নিশ্চয় দুষ্টুমি করেছে বাচ্চা, তাই আমরা শাস্তি দিচ্ছি, ওই দুষ্টুমূলক আচরণ কমানো হয়। এখানে যেমন আচরণটা বাড়ানো হচ্ছে, এখানে আচরণটা কমানো হয় বা আচরণটা বন্ধ করা হয়। শ্রেণীকক্ষে যদি কাউকে দেখো যে কেউ থুতু ছেটাচ্ছে, হয় এগুলো বাচ্চারা বেশি দুষ্টুমি করে, থুতু ছেটায়, মারে, খাতার কাগজ ছেড়ে, তো এই টাইপের আচরণগুলো কমানোর জন্য আমরা শাস্তি দিতে পারি। তো এখানে আচরণটা বন্ধ করার জন্য শাস্তি দিই, আর এখানে হচ্ছে আচরণটা বাড়ানো হয়। ঠিক আছে, এবারে আমি একটু গল্প করতে পারি তোমাদের সাথে। চলো একটা গল্প করি। গল্পটা হচ্ছে, একজন শিক্ষক, তোমরা প্রত্যেকেই শিক্ষক, উঠবি টিচার, তোমরা লক্ষ্য করলে, আমি কিন্তু গল্প করছি, গল্পটা মন দিয়ে শুনতে হবে। একজন শিক্ষক লক্ষ্য করলো যে শিক্ষার্থীরা নিয়মিত বাড়ির কাজ জমা দেয়। কি বললাম? নিয়মিত হোমওয়ার্ক করে স্কুলে জমা দেয়। তাদের বাড়তি ক্লাসে বসতে হয় না, মানে আলাদা করে তাদের জন্য সময় ব্যয় করতে হয় না, বা বোঝাতে হয় না, বুঝে যায়। ফলে ওই শিক্ষার্থীরা পরবর্তীতে আরো নিয়মিত হোমওয়ার্ক করতে শুরু করে। তো এই যে ব্যাপারটা আমি তোমাদের বললাম, এটা স্কিনারের কোন ধারণার উদাহরণ? এটা পজিটিভ নেগেটিভ পানিশমেন্ট। কুইক 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 আচ্ছা, কান ধরে দাঁড়ানো, ঠিক আছে। আমার গল্পের উত্তর কি হবে? পজিটিভ। এই নেগেটিভ কে বলছে? কে বলছে? সঞ্চিতা। নেগেটিভ কি করে হয় বেটা? আমার গল্পটাই শোনোনি তুমি সঞ্চিতা, আমার গল্পটাই শোনেনি সঞ্চিতা। ঠিক আছে, পজিটিভ। এবারে আরেকটা গল্প, ছোট্ট গল্প। ক্লাসে কোনো শিক্ষার্থী কথা বলছে। আমি আবারও আরেকটা কথা রিমাইন্ড করাই, আমাদের যত সিলেবাস নিয়ে আমি অনেকটা সময় ব্যয় করে ফেলেছি, তো সিলেবাসের যতগুলো জায়গা আমরা দেখেছি, প্রত্যেকটা জায়গা থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা কনসেপচুয়াল আলোচনা করব। সে মানে আমার দিক থেকে আমি ফুল কনসেপচুয়াল আলোচনা করব, সমস্ত রকম ভাবে তোমাদের তৈরি করে দেব, ভেঙে ভেঙে বলে তোমাদের তৈরি করে দেব। এবং আমি এই ওয়ারেন্টি দেব না যে এই 10টা এমসিকিউ পড়লেই তুমি কমন পাবে। আমি আজকে দাঁড়িয়ে এই কথাটা তোমাদেরকে বলছি যে যেভাবে আমরা তৈরি হব বা যেভাবে আলোচনা করব, ফুল কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। যেহেতু কোয়েশ্চেন কনসেপচুয়াল আসে এবং ব্যাখ্যামূলক আসে, সেই জন্য আমি গল্প করছি তোমাদের সঙ্গে, গল্প করে করে প্রশ্ন করছি। এই ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল প্রশ্ন যাতে তুমি প্রত্যেকটা সঠিক করতে পারো, সেই জন্য এরকম প্রশ্ন বা এরকম গল্প সব ক্লাসে হবে। আবারও বলছি, কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্বটুকু আমার। আমি এটা বলছি না আমি ফুল 10টা এমসিকিউ, 20টা এমসিকিউ, 50টা, 100টা, 150টা এমসিকিউ দেবো, তার মধ্যে কমন পাবে। আমার পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, এবার গল্পটা আমি বলি। তোমার ক্লাসে দেখলে যে একজন শিক্ষার্থীকে বা না, তুমি ক্লাসে দেখলে যে কথা বলার জন্য তুমি খেলার সময় মাঠে যেতে দিলে না। তাহলে কেমন হলো ব্যাপারটা? তোমার ক্লাসে একজন কথা বলছিল, খুব ফিসফিস ফিসফিস করছিল, বলে দাঁড়া, দুষ্টুমি করছিস, আজকে তোকে খেলার মাঠে যেতে দেব না। তো এই উদাহরণটিকে তুমি কি বলবে? পজিটিভ, নেগেটিভ, না এই সেম পানিশমেন্ট? আচ্ছা ঠিক আছে, কুইক কুইক বলো একটু, তারপরে আবার আলোচনা করতে হবে। নেগেটিভ ঠিক নয় না, নেগেটিভ পানিশমেন্ট দুটো একসাথে হয় না বেটা। নেগেটিভ পানিশমেন্ট দুটো তুমি একসাথে করতে পারো না। পানিশমেন্ট, পানিশমেন্ট, ভেরি গুড। কারণ কি, আমি তোমাকে বলেছি পানিশমেন্টে কি হয়, কিছু বন্ধ করার জন্য করা হয়। দুষ্টুমি করছে, পিটুনি, কাউকে মারছে, কারো গায়ে থুতু দিচ্ছে, যেটা বাচ্চারা করে থাকে, পেন ছুঁড়ে মারছে, খাতার পাতা ছুঁড়ে ফেলছে, যখন কোনো কাজ বন্ধ করার জন্য আমরা তাকে শাস্তি দিয়ে থাকি। তো এটা তো বন্ধ করার জন্য। তোমার ক্লাসে কথা বলছিল,
বুঝতে পারছো না? তোমার ক্লাসে কথা বলছিল, তুমি তাই জন্য বললে যে আমি তোকে খেলার মাঠে যেতে দেবো না। এটা পানিশমেন্ট। নেগেটিভ আমরা দেখে নিচ্ছি, আর পজিটিভ তো বলারই নেই। ঠিক আছে, চলো এই পেজটা আমি অফ করছি। এবার আমি একটু গল্পটাতে যাই, তারপরে ডিটেলস একটু দেখে নেব। স্কিনার, দুটো ছবি দেখেছি, দুটো দু রকম। স্কিনারের তত্ত্ব, তিনি তার গল্পে কি নিয়েছিলেন একটা, আচ্ছা গল্পটা কি এখানে আছে? আছে। তো এটা সক্রিয় অনুবর্তনের পরীক্ষা। এই বক্সটার নাম ছিল স্কিনার বক্স। আর এখানে একটা ট্রে ছিল, ট্রেটা এমন ভাবে লাগানো ছিল, আমি এই ছবি থেকে একটু বলি, গল্পটা তোমরা সবাই জানো, আমি খুব সংক্ষেপে বলবো। এটা একটা স্কিনার বক্স। স্কিনার বক্স, এখানে স্কিনার তার গল্পে, তার পরীক্ষায়, আমি গল্পের মতো কোন আলোচনা করছি, একটা ইঁদুরকে নিয়েছিল, যেখানে কিনা নিয়ম ছিল যে একটা নির্দিষ্ট জায়গায় চাপ দিলেই খাঁচার দরজা খুলে যাবে। এবং ইঁদুরটা খাঁচার মধ্যে ঢোকানো হলো এবং সে বিশৃঙ্খল ভাবে ছোটাছুটি করছিল, কারণ ক্ষুধার্ত ইঁদুরকে খাঁচার মধ্যে রাখা হয়েছিল। আর বাইরে কি ছিল? কোনো বইয়ে ভাবে মাছ ঝোলানো ছিল, কোনো বইয়ে ভাবে মাংস ঝোলানো ছিল, সেটা কোনো ফ্যাক্ট নয়, বাইরে খাবার ছিল। এবং যেহেতু ইঁদুরটা ক্ষুধার্ত ছিল, এবং ক্ষুধার্ত আমরা থাকলেও আমরা ছটফট করব, সেক্ষেত্রে ইঁদুরটাও ছটফট করছিল বাইরে বেরোনোর জন্য, এবং নির্দিষ্ট জায়গায় চাপ দিতেই খাঁচার দরজা খুলে গেল, খেয়ে নিল। দ্বিতীয় দিনও তাই হলো, খাঁচার মধ্যে ভরা হলো, বিশৃঙ্খল ভাবে ছোটাছুটি করছিল, ছোটাছুটি করতে করতে হঠাৎ নির্দিষ্ট জায়গায় চাপ পড়লো, খাঁচার দরজা খুলে গেল এবং খেয়ে নিল, খাবার খেলো। তো এইভাবে করতে করতে কি হলো, এভাবে করতে করতে কি হয়েছিল জানো? কি হয়েছিল? কি হয়েছিল? টাইম কমে গেছিল। ঠিক আছে, এই পরীক্ষা বারবার চালানোর পর ইঁদুরটিকে বক্সের মধ্যে রাখা মাত্রই সে সোজা বোতামের কাছে গিয়ে চাপ দিল এবং ট্রেতে খাবার নিয়ে এলো। অর্থাৎ এই প্রক্রিয়া বোতামে চাপ দেওয়ার প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করেছে শক্তিদায়ী উদ্দীপক খাদ্য। যদি খাবার না দেয়া হতো, সে ছোটাছুটিও করতো না, লেখালেখিও করতো না, নির্দিষ্ট জায়গায় চাপও দিত না, খাঁচার দরজা খুলেও যেত না। উদ্দীপক ছিল এখানে খাদ্য, মানে স্টিমুলাস, যেটা কিনা আমাদের উদ্দীপিত করে। ঠিক আছে, তো আশা করি গল্পটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, মানে স্কিনারের তত্ত্বটা বা যেটা সে বলেছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। থাকলে কমেন্ট করে জানাতে পারো যে ম্যাডাম আবার একবার বলুন, আমি বুঝলাম না। পিডিএফ তো তোমাদের শেয়ার করা হবে। হ্যাঁ, তো ট্রেতে খাবার দেয়া হয়েছিল, তো এটা এমন ভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে বোতামে চাপ দিলে ট্রেতে খাবার চলে আসে। স্কিনার একটা ক্ষুধার্ত ইঁদুরকে তার তৈরি বক্সের মধ্যে প্রবেশ করান, পরীক্ষার সঙ্গে ইঁদুরটিকে পরিচিত করানোর জন্য ট্রেতে খাবার রাখা হয়। তো ইঁদুরটি স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে চাইছে, বোতামে বারবার চেষ্টা করতে করতে নির্দিষ্ট জায়গায় চাপ দিচ্ছে। এমন একটা সময় এলো যে খাঁচার মধ্যে ঢোকানোর পরই নির্দিষ্ট জায়গায় চাপ দিয়ে দিল, খাঁচার দরজা খুলে গেল এবং বাইরে বেরিয়ে খাবার খেলো। তো এটা যত দিন যাচ্ছিল তার ভুলের সংখ্যা কম হচ্ছিল এবং সঠিকটাকে সে অ্যাচিভ করছিল। ঠিক আছে, আচ্ছা, তা এখানে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো তো, তোমাদের প্রত্যেকে ধরো যে তোমাকে একটা অঙ্ক করতে দেয়া হলো, এবার অঙ্কটা তুমি বারবার বারবার মেলাতে চাইছো, কিন্তু কিছুতেই মেলাতে পারছো না। বারবার মেলাতে চাইছো, মানে মেলাতে পারছো না কারণ তুমি সঠিক সূত্রটাই প্রয়োগ করতে পারছো না, সঠিক থিওরিটাই তুমি প্রয়োগ করতে পারছো না। সঠিক সূত্র ধরো বীজগণিতের বা পরিমিতি ত্রিকোণমিতি যাই হোক, তারপরে হঠাৎ সঠিক সূত্রটা তুমি প্রয়োগ করলে আর অঙ্কটা মিলে গেল। এই যে ব্যাপারটা, এটা কোন তত্ত্বের সঙ্গে মিল রয়েছে বলে তোমার মনে হয়? এটা কোন তত্ত্বের সঙ্গে মিল রয়েছে যে আস্তে আস্তে ভুলটা বাদ হচ্ছে এবং সঠিকটাকে আমরা অ্যাচিভ করছি? এটা কোন তত্ত্ব? বলো বলো বলো, ঝটপট। আর একটু বুঝতে হবে তো আমাদের, কুইক। গেস্টাল কোথা থেকে এলো? অপারে, বাহ বিবেক। প্রিয়াঙ্কা, আরো পড়তে হবে, প্রচেষ্টাও ভুল। বা এটাও ঠিক আছে, সক্রিয় অনুবর্তন, ভেরি গুড। তাহলে হলো। আচ্ছা, এবারে আমরা দেখব অনুবর্তনের পুনঃস্থাপন বা রিইনফোর্সমেন্ট। এটাও আমি একটা গল্প করে বুঝবো। আগে দেখে নি পুঁথিগতটা একটু, তারপরে আমি একটা গল্প করে দেখে নেবো।
অনুবর্তনকে সজীব রাখতে হলে যখন তার শক্তি কমে আসবে তখন তাকে আবার পরীক্ষণীয় পরিস্থিতিতে নিয়ে আসা দরকার। এই ঘটনাকে অনুবর্তনের পুনর্স্থাপন বা পুনঃসংযোগ বলা হয়। যেমন প্যাভলভের পরীক্ষায় অনুবর্তন সক্রিয় থাকা অবস্থায় মাঝে মাঝে ঘন্টার ধ্বনি এবং সঙ্গে খাবার দেওয়া হয় তাকে যাতে অপানুবর্তন না ঘটে, এরকম। তো ঠিক আছে, এইটুকু আমি পুঁথিগতভাবে দেখলাম। এবার আমরা আমাদের মতো করে বুঝবো অনুবর্তনের পুনঃস্থাপন বা রিইনফোর্সমেন্ট। আচ্ছা, চলো এখানে আমি আমাদের মতন করে বুঝি। রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক, সীমা, মিতা, রুমা, পম্পা, কেউ একজন বিগত 1-6 মাস আগে, মানে বিগত 3-4 বছর ভীষণ ভাবে পড়াশোনা করেছে, ভীষণ ভাবে, এবং ভীষণ ভাবে ম্যাথ প্র্যাকটিস করেছে। কি বললাম ভালো করে বোঝো ব্যাপারটা, নলে কিন্তু এটা মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। মানে অনুবর্তনের পুনঃস্থাপন যেটা আমি বলতে চাইছি, তো ভীষণ ভাবে ম্যাথ প্র্যাকটিস করেছে, বিগত 2-3 বছর ভীষণ ভাবে পড়াশোনা করেছে, কিন্তু 6 মাস হলো সে আর পড়াশোনার টাচে নেই। বুঝতে পারছো? আগে পড়াশোনা করেছে, ম্যাথ প্র্যাকটিস করেছে, কিন্তু বিগত 6 মাস হলো সে আর পড়াশোনার টাচে নেই। ঠিক আছে, এবার পড়াশোনার টাচে নেই, ম্যাথ প্র্যাকটিস করে না, সেক্ষেত্রে ম্যাথ ভুলে যাবে, এটাই স্বাভাবিক, বা সূত্রগুলো ভুলে যাবে, এটাই স্বাভাবিক, ম্যাথটা আর আগের মতো সলভ করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাহলে সব ভুলে গেছে, ভুলে গেছে, এটাকে আমরা বলবো অপানুবর্তন। এবার প্রশ্ন করো কেন অপানুবর্তন বলবো? নিজের ভাষায় যদি বলি বা আমরা বুঝি, অপানুবর্তন হচ্ছে কোনো কিছু যখন অভ্যাস বা অনভ্যাসের দ্বারা আমরা সেটা মানে থেকে বেরিয়ে যাই, অনভ্যাসের জন্য যখন সেটা বা চর্চার অভাবে যখন সেটা থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে অপানুবর্তন। এবার যদি প্যাভলভের তত্ত্বটা, যেহেতু আমি তোমাদেরকে বলিনি, তাও যদি আমি একটু কম্পেয়ার করে বলি, কারণ কম বেশি সবাই জানো। প্যাভলভের তত্ত্বে দেখেছিলাম যে যখন ঘন্টার ধ্বনি দেয়া হওয়ার রেস থাকতে থাকতেই খাবার দিতে হবে। একটু কষ্ট করে বোঝো এটা, ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতেই খাবার দিতে হবে। যখন আচ্ছা, এবার খাবার দিলে, এটা 5 দিন 6 দিন কন্টিনিউ করার পর তুমি ঘন্টার ধ্বনি বাজালে, খাবার দিলে না, পরের দিনও সেম, ঘন্টার ধ্বনি বাজালে, খাবার দিলে না, পরের দিনও সেম, ঘন্টার ধ্বনি বাজালে, খাবার দিলে না। এবার একটা টাইম দেখলাম যে কুকুরের যে লালাক্ষরণ হচ্ছিল সেটা আর হচ্ছে না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাই তো, যে লালাক্ষরণটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে অভ্যাসটা ছিল, যে অনুবর্তনটা হচ্ছিল, সেটা খাবার নামক উদ্দীপকের অনুপস্থিতির কারণে সেটা অপানুবর্তন হয়েছে। এবার আমি যখন বিগত দিনগুলোতে পড়াশোনা করেছি, হঠাৎ করে পড়াশোনাটা বন্ধ করে দিয়েছি, তো আমার সব ভুলে যাচ্ছি, এটাই স্বাভাবিক, তো সেটা হয়ে যাবে অপানুবর্তন। এবার আমি প্রতিদিন ভোরবেলা উঠে পড়াশোনা করি, তো বিগত কদিন ধরে যা ঠান্ডা পড়েছে, ভোরবেলা উঠতেও পাচ্ছি না, পড়তেও পাচ্ছি না। হঠাৎ করে তোমার এই ভোর 4টে বাজলে ঘুম ভেঙে যেত পড়াশোনার জন্য, তো এই ঠান্ডার জন্য তুমি 5-6 দিন ধরে ভোরে উঠছো না, পড়ছো না, তাহলে তোমার যে অনুবর্তনটা ছিল সেটা নর্মালি অপানুবর্তন হয়ে যাবে, যেহেতু অভ্যাসটা তোমার কেটে যাচ্ছে, অভ্যাসটা অনভ্যাসে চলে আসছে, সেটা অপানুবর্তন। তাহলে এবারে আরেকটা প্রশ্ন, এই যে অনুবর্তনটা অপানুবর্তন হচ্ছে, সেটা কি আমরা চাইলে আবার অনুবর্তনে পুনঃস্থাপন করতে পারি না পারি না? কুইক, আমরা কি চাইলে আবার আচ্ছা পারি, প্রিয়াঙ্কা মন্ডল বলেছে পারি পারি পারি, বাহ 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 বাহ, বেশ, আমরা পারি, ভেরি গুড। তাহলে আমরা চাইলে সেটাকে কিন্তু আবার, বুঝতেই পারছো, চাইলে আমরা যখন আবার যদি সেটাকে প্র্যাকটিস করি, ভোরে ওঠা প্র্যাকটিস করি, ম্যাথ প্র্যাকটিস করি, সব নখদর্পণে চলে আসবে, পারি, বাস মিটে গেল। এবার স্কিনারের মতে মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ করা। বেশ, প্রাণীর আচরণ সুঅভ্যাস। স্কিনারের মতে আচরণ 2 ধরনের, একটা হচ্ছে রেসপন্ডেন্ট, একটা হচ্ছে অপারেন্ট। রেসপন্ডেন্ট কি? যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে,
যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে, লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদিকে বলা হয় রেসপন্ডেন্ট। বোঝা গেল? অপারেন্ট, অপারেন্ট কি? যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ। কি বললাম? যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ। বেশ, আচ্ছা। আর তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আবার একটু কষ্ট দিচ্ছি আমি, নিজেদের মতন করে বলো রেসপন্ডেন্ট যেটা বলা হয়েছে এর একটা এক্সাম্পল। একটু ভেবে বলো, তোমাদের চিন্তা শক্তি, মানে তোমরা একটু চিন্তা করো বিষয়টা নিয়ে, একটু বিষয়টা নিয়ে চিন্তা করলেই টপিকটা তোমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠবে, খুব ভালো লাগবে এবং ভালোবাসবেও সাবজেক্টকে, টপিককে। একটু চিন্তা করো, তাহলেই হবে। বলো আর না বলো, একটু চিন্তা করো। এই যে একটু মানে অ্যাটেন্ড করো ক্লাস, একটু ভুল ভাল বলো তাও একটু মানে বলো। হ্যাঁ বলো, এর উদাহরণ কি? নিজেদের মতো বললাম তো, যেমন এখানে দেখলাম লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য আলো। ঠিক আছে, তা রেসপন্ড হচ্ছে কি বলো তো? প্রতিক্রিয়া। তো প্রতিক্রিয়ামূলক বলো দেখি, কেউ বলেছে নাকি? তারপরে তো আমি না বলবো। মশা কামড়ালে হাত ওই জায়গায় চলে যায়, মশা কামড়ালে হাত নাড়ানো। ঠিক আছে, প্রতিক্রিয়া, তাই তো? কোনো কিছুর ফলে প্রতিক্রিয়া। খিদে পেলে খাবার প্রতি মনোযোগ। আচ্ছা, খুব ভালো। চোখের যেমন আরো এক্সাম্পল, মানে কত কিছু আছে প্রতিদিনের জীবনে। হঠাৎ জোরে শব্দ হলো, দুম, আমি চমকে উঠলাম, এটা আমার প্রতিক্রিয়া। বা চোখে ধুলো পড়লো, চোখ বন্ধ করে দিলাম, এটাও প্রতিক্রিয়া। বা অনেক সময় ফুচকা দেখলে বা টক জিনিস দেখলে অনেকের জিভে জল আসে, এটাও প্রতিক্রিয়া। এগুলো হচ্ছে প্রতিক্রিয়ামূলক শিখন বা আমরা এই রেসপন্ড যেটাকে বলে থাকি, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে কোনো উদ্দীপকের কারণে ঘটে। এখানে কিন্তু উদ্দীপক থাকবে, এখানে উদ্দীপক থাকবে, আর অপারেন্টে উদ্দীপক থাকবে না, থাকবে না। তো এখানে তাকে বলা হয় অপারেন্ট, মানে আচরণ সম্পন্ন হয় নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে। আর অপারেন্ট জাতীয় আচরণ প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে। আচ্ছা, অপারেন্টটা কি হয়? প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে। অধিকাংশ, তোমরা অপারেন্টের একটা করে এক্সাম্পল দিতে থাকো। অধিকাংশ ইচ্ছা সাপেক্ষ আচরণ অপারেন্ট ধরনের। স্কিনার প্রধানত অপারেন্ট জাতীয় আচরণের উপর গবেষণা করেছেন। তাহলে কি মনে রাখবো? স্কিনার অপারেন্ট জাতীয় আচরণের উপর গবেষণা করেছিলেন। ঠিক আছে। আর এটা কি? এটা মনে রাখো যে এটা প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে। কি বললাম? এটা প্রাণীর সক্রিয়তার ফলে ঘটে। ঠিক আছে, তাহলে তোমরা এক্সাম্পল দিতে থাকো, দেখি কে কি বলছে, তারপরে আমার যা মনে আসছে আমি তাই বলছি। মন্দির দেখলে প্রণাম করা, ঠিক আছে, প্রতিক্রিয়ামূলক আচরণ, ভেরি গুড, বেশ। আচ্ছা চলো ঝট করে বুঝে নি। প্রাণীর সক্রিয়তা থাকবে, যেমন দেরিতে এলে, ধরো কোনো শিক্ষার্থী দেরিতে এলো, মানে এটা অপারেন্ট কন্ডিশনে, বাংলাতে আমরা বলতে পারি কার্যকারী শিখন। মানে যে আচরণ, এক্সাম্পলটা বলার জন্য যেটা আমাদের বোঝা দরকার, যে আচরণ নিজের ইচ্ছায় করা হয় এবং তার ফলাফলের উপর নির্ভর করে আচরণটি আবার হবে কিনা। বোঝাতে পারলাম? আমার ইচ্ছায় আমি আচরণটি করব এবং ফলাফলটা ঠিক করবে যে ওই আচরণটি আমি আবার করবো কিনা। যেমন কি, ভালো নম্বর পেলে শিক্ষক প্রশংসা করেন, তাই আবার আমি মন দিয়ে পড়াশোনা করি। তাহলে এখানে আমার সক্রিয়তা এবং ফলাফল নির্ভর করছে আমি আচরণটা আবার রিপিট করবো কি করবো না। দেরিতে এলে বকুনি দিল, তো তোমরা দেরিতে ক্লাস জয়েন করলে, আমি ভীষণ রেগে গেছি, সব দেরিতে কেন ক্লাস জয়েন করবে, তোমাদেরকে আমি বকা দিলাম।
তাহলে পরের দিন তোমরা কি করবে, যদি রাগ না করে থাকো আমার ওপর, তাহলে তোমরা পরের দিন সময় মতো আসবে। আচ্ছা ঠিকই তো ম্যাম বলেছে, একটু টাইমলি জয়েন করি না, মাত্র তো 1.5 ঘন্টা, সারাটা 24টা ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা। তো পরের দিন তুমি সময় মতো জয়েন করলে। এখানেও প্রাণীর আচরণের সক্রিয়তার ফলে ঘটে এবং ফলাফলের উপর নির্ভর করছে যে ওটা আমি আবার রিপিট করবো কিনা। বা স্কিনারের তত্ত্বটাতেই যদি আমি কম্পেয়ার করি, যে বোতাম চাপলে খাবার পাওয়া, ঠিক আছে। তো এটা মোটামুটি গেল, অপারেন্ট গেল, মোটামুটি স্কিনারের তত্ত্বটা বুঝলাম, স্কিনারের যে পরীক্ষাটা রয়েছে সেটা বুঝলাম, রেসপন্ড বুঝলাম, পজিটিভ নেগেটিভ পানিশমেন্ট বুঝলাম। তো এগুলো নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। এবার যে শিক্ষামূলক দিকটা একটু দেখবো, এক সেকেন্ড। শিক্ষামূলক দিকে আমি একটু পয়েন্টগুলো বলে নিই। হ্যাঁ, এটা কেন পড়বো, আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমি কেন পড়বো, এটা একটু মানে আমি যে পিডিএফটা তৈরি করেছি, তো পিডিএফটাই তোমাদের প্রোভাইড করব, এটা হাতের কাছে এলো। যাই হোক, তো দেখো আমি কেন শিক্ষাক্ষেত্রে মানে এটা দরকারটা কি। প্রথমত পরিকল্পিত শিখন, আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষাদান প্রক্রিয়া সবসময় পরিকল্পিত হবে। ফ্রেমটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। সেপিংটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্কিনারের তত্ত্বে মনে রাখতেই হবে। তো শিক্ষার্থীরা শিখবে সেই বিষয়টিকে শিক্ষার্থীদের উপযোগী করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, এটা গ হবে, ভাগ করা হয়, তাকে ফ্রেম বলা হয়। আমরা যখন কোনো বিষয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবো, সেটা ক্ষুদ্র ভাবে, মানে আমি নদ নদী পড়াবো, একদিনও তো শেষ করতে পারবো না, সেটাকে ক্ষুদ্র ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। তো এটা হচ্ছে ফ্রেম। আচরণ সংশোধন, শিক্ষার্থীদের অনেক সময় অবাঞ্ছিত আচরণ থাকে, ভুল বানান বলে থাকে না, অনেক সময় দেখবে ভুল বানান শিক্ষার্থীর আচরণ করে থাকে, শুদ্ধ বানান করা। তো এই আচরণ সংশোধন করতে মানে আমরা স্কিনারের তত্ত্ব থেকে শিক্ষার্থীদের আচরণ সংশোধন করতে পারি, এগুলো আমরা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং রীতিমতো সেটা অনুবর্তনের ফলে। সক্রিয় অনুবর্তনের অন্যতম নীতি হলো সেপিং, যেটা আমি বললাম যে মনে রাখতেই হবে। এই নীতির সাহায্যে শক্তিদায়ী উদ্দীপককে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়। শক্তিদায়ী উদ্দীপক কি, যেটা আমাদের উদ্দীপিত করে, যেটার জন্য আমি এনকারেজ হই। তো সে জন্য শিক্ষা ভীতিকে দূর করা। বাহ সাবাস, খুব ভালো বলেছো, বাহ দারুণ হয়েছে, খুব ভালো, তুমি আরো চেষ্টা করো, আরো ভালো হবে। ভুল করলে এই জায়গাটা না এইরকম না, এই জায়গাটা এরকম বললে আরো ভালো হবে। তুই কি বলছিস, চুপ কর বসতো, এই টাইপের নয়। আর তুমি ভুল বললে, ভুল নয়, এই জায়গাটা তুমি এভাবে কারেকশন করো, আরো ভালো হবে, এটা এভাবে নয় এভাবে বলো। এই যে জায়গাগুলো, এগুলো সব স্কিনার থেকে পাচ্ছি, যদি আমরা এগুলো জানি। শিক্ষার্থীর আকাঙ্ক্ষিত আচরণকে তাৎক্ষণিক শক্তিদায়ী উদ্দীপকের মাধ্যমে শক্তিশালী করা, এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। তো আমাকে বলো যে আমাদের যতটুকু হলো, খুব বেশি হয়নি, একটা ক্লাসে সমস্তটা আমার পক্ষে বলাও সম্ভব নয়, তোমাদের পক্ষে গ্রহণ করাও সম্ভব নয়। তো যতটুকু হলো ততটুকু নিয়ে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে নাকি, একটু কুইক বলো, তাহলে আমি কিছু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, যদি না বুঝে কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলতে পারো। আমি এখন তোমাদের সামনে বিষয়টা তাহলে একটু নিয়ে আসি। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে একটু বুঝবে। দাঁড়াও, আচ্ছা দেখো, এখানে কিন্তু একজন হবে। হ্যাঁ, একজন শিক্ষক লক্ষ্য করলেন যে সব ছাত্র সময় মতো বাড়ির কাজ জমা দেয়। আচ্ছা, এটা আমরা একবার আলোচনা করলাম, তাদের ক্লাসে প্রশংসা করা হয়। ধীরে ধীরে অধিকাংশ ছাত্র নিয়মিত বাড়ির কাজ জমা দিতে শুরু করে। সবাই প্রথমে
করা হলো। তো ওপরের ঘটনাটি স্কিনারের কোন নীতিকে নির্দেশ করে? নেতিবাচক পুনর্বলন, ইতিবাচক শাস্তি, না বিলোপ? আচ্ছা, একটা জিনিস দেখি। একজন শিক্ষক লক্ষ্য করলেন যে সব ছাত্র সময় মতো বাড়ির কাজ জমা করে, তাদের ক্লাসে প্রশংসা করা হয়। ধীরে ধীরে অধিকাংশ ছাত্র নিয়মিত বাড়ির কাজ জমা দিতে শুরু করে। কোন নীতিকে নির্দেশ করে? ঠিক আছে, বলো। আচ্ছা, সবাই বলছে অপশন বি। অপশন বি। বেশ, দেখি অপশন বি নাকি। ওপরের ঘটনাটি স্কিনারের কোন নীতিকে নির্দেশ করে? তোমরা বলছো ইতিবাচক। ঠিক আছে, বেশ, ইতিবাচক। তারপরের প্রশ্নটা একটু দেখো। একজন শিক্ষক ছাত্রদের কথা বলা বন্ধ করতে শ্রেণীকক্ষে কথা বললে অতিরিক্ত কাজ দেয়, ফলে ছাত্ররা কথা বলা কমিয়ে দেয়। এটা কি? এটা এটা ইতিবাচক শাস্তি না নেতিবাচক? দুটোর মধ্যে তো একটা, সেটা কোনটা? দুটোর মধ্যে তো একটা, সেটা কোনটা? হ্যাঁ, আচ্ছা, শুধু তারক বলেছে অপশন সি, আর কিন্তু কেউ বলেনি। আচ্ছা, আচ্ছা, সবাই বলছে অপশন সি, ধীরে ধীরে বলছে, ধীরে ধীরে আমার কাছে আসছে। বেশ, তোমরা বলছো এটা হচ্ছে ইতিবাচক শাস্তি। ঠিক আছে, অতিরিক্ত কাজ দেন ফলে ছাত্ররা কথা বলা কমিয়ে যাচ্ছে, ইতিবাচক শাস্তি, অপশন সি। আর আরেকটা প্রশ্ন আমরা একটু আলোচনা করে নিই। দেখো, একজন শিক্ষক দুর্বল ছাত্রদের ছোট ছোট সঠিক আচরণের জন্য ধাপে ধাপে পুরস্কার দিয়ে পুরো কাজটি শেখান। এই পদ্ধতিটি কি নামে পরিচিত? এই পদ্ধতিটি কি নামে পরিচিত? একজন শিক্ষক দুর্বল ছাত্রদের ছোট ছোট সঠিক আচরণের জন্য ধাপে ধাপে পুরস্কার দিয়ে পুরো কাজটি শেখায়। বেশ, বুঝলাম, বলো। হুম, কুইক কুইক কুইক। কেউ বলছে এ, কেউ বলছে সি। ঠিক আছে, সঠিক উত্তরটা একটু দেখেই নি। এর সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে সেটিং। তোমাদেরকে আমি প্রথমেই যখন আলোচনা করলাম বললাম যে স্কিনারের তত্ত্ব থেকে একটা ফ্রেম এবং একটা সেটিং, এই দুটো জায়গা আমাদেরকে মনে রাখতে হবে। তো যখন শিক্ষার্থীদেরকে ছোট ছোট অংশে ধাপে ধাপে কিছু শেখানো হয় সেটাকে বলা হয় সেটিং। বেশ, তো অন্তর্দৃষ্টি তো এখানে হবেই না, যেহেতু পুরো আমরা স্কিনার নিয়ে এমসিকিউ করছি, স্থানান্তর হচ্ছে না, এখানে অনুকরণের কিছু নেই, সেটিং। ওকে, আচ্ছা, ঠিক আছে, আজ আমরা এইটুকুই আলোচনা করলাম। আশা করি তোমাদের সামগ্রিকভাবে যতটা আলোচনা হয়েছে কোনো প্রবলেম হয়নি। এবং আমি আবারও বললাম, যদি বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করে নিতে। আর নোটস যেগুলো তোমাদের প্রোভাইড করা হবে বোথ ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলাতেও এবং ইংলিশেও, যাতে কিনা আমাদের শিক্ষার্থীরা টেট এবং সিটেট উভয় এক্সামের জন্য ফুল প্রিপেয়ার হতে পারে। আমি আবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার, এবং শুধু একটু মন দিয়ে শোনার কাজ হচ্ছে তোমাদের। সেটা যদি করতে পারো, আজকের অনলাইন ক্লাসে আমি বলছি, এটা রেকর্ডও থাকবে, তোমাদের কনসেপ্ট নিয়ে আশা করি না তোমাদের কনসেপ্ট নিয়ে কোথাও কোনো সমস্যা থাকবে না। বোঝা গেল? এবং আবারও বলছি, ব্যাখ্যামূলক প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন সমস্ত রকমটাই কিন্তু আলোচনা করে করেই ক্লাসগুলো দেওয়া হয়। তো আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে আমার
কথা হবে বা দেখা হবে বা আলোচনা হবে। তোমরা সকলে ভালো থাকো। ঠিক আছে স্যার, আছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ওকে, জাস্ট একটা মিনিট টাইম দাও, আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম তো বললেন সবকিছু বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে, সবকিছু দুটো ভাষাতেই থাকবে। ম্যাডাম তো সবকিছু বললেন। একটা মিনিট আমাকে টাইম দাও, আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি এই নিয়ে রেকর্ডিং নিয়ে বললাম, তারপরেও তোমরা সেই বলছো একই কথা। যাক, বলবে আর কি করা যাবে, বলতে থাকো। আমি আরো একবার নলে রিপিট করে দিচ্ছি আজকে যে রেকর্ডিং এর ব্যাপারটা নিয়ে আমি কি বলেছি, বা গতকাল এই নিয়ে আমি কি বলেছি, আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা আমি ওপেন করে দিচ্ছি। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে দেখো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি বেশি সময় নেবো না, 2 মিনিট বা তার কম আমি সময় নেব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আগামীকাল তোমরা জানো আগামীকাল কিসের ক্লাস রয়েছে, সবাই জানো নিশ্চয়ই। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে, মূলত আপার প্রাইমারি টেট এবং তোমার সিটেট পেপার 2 যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এমন ভাবে রুটিনটা করা হয়েছে যাতে করে আমাদের যে এই টার্গেট এক্সাম যেগুলো রয়েছে, মানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, বা এদিকে সিটেট পেপার 1 পেপার 2, সব পরীক্ষার অন্তত দুটো তিনটে করে সাবজেক্ট কভার হয়। মানে আমরা যদি প্রাইমারি দেখি তাহলে দেখো তোমার ইংলিশ, সিডিপি, অঙ্ক, তিনটে সাবজেক্ট চলে আসছে। আমি যদি আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স দেখি, সিডিপি ইংলিশ তো থাকছে, তার সাথে হিস্ট্রি হয়েছে। আমি যদি আপার প্রাইমারি টেট সায়েন্স দেখি তাহলে দেখো বায়ো সায়েন্স, ইংলিশ, ম্যাথ, অর্থাৎ কোনো না কোনো ভাবে মিনিমাম তিনটে করে সাবজেক্ট সবার কাছে যাচ্ছে। তো সেরকম একটা লক্ষ্য নিয়েই কিন্তু এইভাবে রুটিনটা করা হয়েছে, কারণ আমরা 6 দিনের মধ্যে সব সাবজেক্ট কভার করতে পারবো না। সাবজেক্টের সংখ্যা যদি ধরি তাহলে প্রায় 12-13টা সাবজেক্ট হয়ে যাবে। তো আমরা এই কয়েকদিনে সব সাবজেক্ট আমি কভার করতে পারবো না, বা সেটা প্রায় আমার পক্ষে অসম্ভব। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে রুটিনটা সেইভাবে করা হয়েছে, যাতে করে সবার সব জায়গাটা ক্লিয়ার হয় বা কভার হয়। তো সেইভাবে আর কি করা। গ্রুপে দেখো সমস্ত মানে গ্রুপটা ওপেন আছে, যদি তোমার সুবিধা মতো একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক দাও, এই আর কি। আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস, আবারও বলছি কাদের জন্য টার্গেট সাবজেক্ট, অবশ্যই আপার প্রাইমারি টেট, সোশ্যাল সায়েন্স এবং তোমার সিটেট পেপার 2 সায়েন্স। এবার বলে রাখি, যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের একটা সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে যে দুটো বা তিনটে সাবজেক্ট গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা বায়োসায়েন্স। মানে এটা আমি বলছি বলে না, তুমি নিশ্চয়ই জানো, আমার থেকেও ভালো জানো, যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে যে বিভিন্ন সাবজেক্ট গুলো রয়েছে তাদের মধ্যে একটা সাবজেক্ট অবশ্যই বায়োসায়েন্স। এর মধ্যে আছে জিওগ্রাফিও আছে, বেশ কিছু জায়গা আছে অবশ্যই, কিন্তু অবশ্যই বায়োসায়েন্সও আছে তার মধ্যে একটা সাবজেক্ট। তো যাদের এই জায়গাগুলোকে স্ট্রং করতে চাও তারা অবশ্যই বায়োসায়েন্স ক্লাসে জয়েন করে যেতে পারো। তো আমি কোডে চলে গেলাম। আহ, ইয়ে গত ক্লাস নিয়ে তো আমি বললাম সবকিছু।
একটা মিনিট জাস্ট আমাকে একটু টাইম, একটা মিনিট জাস্ট আমাকে একটু টাইম দাও। করে চলে গেলাম। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, যারা এই সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে। যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবেই। কিন্তু আমি একদম শুরুতেও বললাম, গতকালও বলেছি, আরো একবার বলছি, এটা আর আমি রিপিট করব না, যে গ্রুপে কতজন স্টুডেন্ট রয়েছে আর এখানে কতজন ক্লাস করছে, এটা একবার ভেবে দেখো। গ্রুপে তোমরা ফিডব্যাক দিচ্ছ, এবার একটা ধারণা আসতেই পারে, বা এটা খুব স্বাভাবিক যে যারা ফিডব্যাক দিচ্ছে ডেফিনেটলি তারাই ক্লাস করছে। তার মানে কোনো একজন স্টুডেন্ট যে ক্লাস করছে না, সে যদি এরকম র্যান্ডমলি 2 জন 3 জন 4 5 জনকে মেসেজ করে পার্সোনালি, তাদের মধ্যে কেউ না কেউ একজন দিয়ে দেবে। তাই এই মিথটাকে ভাঙার জন্য কিন্তু এরকম, আবারও বলছি, সবার কাছে যাবে, সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের কাছে যাবে। শুধু সেই পর্যন্ত অপেক্ষা করো। আরো একবার রিপিট করছি, এই নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার দরকার নেই। আমি বা ম্যাডাম বা স্যার যারা পড়াচ্ছেন তারা কেউ পরীক্ষা বসতে যাবেন না। তোমাদের জন্য এই নোটস, এই রেকর্ডিং আমার কোনো দরকার নেই, তোমাদের কাছে যাবেই। দয়া করে সেই পর্যন্ত ধৈর্য রাখো। তুমি একবার ভেবে দেখো না, যে যতজন ক্লাস করছিল, এখন সিক্রেট কোড দিচ্ছি তারপরেও কতজন জয়েন করে রয়েছে, এখন কতজন রয়েছে, আর আলটিমেট এই ক্লাসে কতজন ছিল। তো সেই জন্য বলছি, সবার তো দরকার নেই, তো আমি কেন বলবো মুক্ত ছড়াবো? দরকার নেই যখন, আমি সেই জন্য শেয়ার করছি না। যাই হোক, যে জায়গাটা বলার, যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। কোড আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু প্রতিদিন পাল্টাবে। কোডটা হচ্ছে এটা, 2026 মাই লাকি ইয়ার। প্রত্যেকদিন যে কোডগুলো যায় একটু খেয়াল করে দেখো, যেটা কোড তো বটেই, তার সাথে সাথে তোমার মধ্যে আমি কিছু না কিছু পুশ করার চেষ্টা করছি। নাম্বারটা সেম আছে, 6291515887। এই নাম্বারটা তোমাদের গ্রুপে আছে, এই নাম্বারটা তোমাদের গ্রুপে অ্যাডমিনও রয়েছে, 6291515880। এই নাম্বারে পাঠাবে। গতকাল বা তার আগের দিন যারা সিক্রেট কোড পাঠিয়েছো তাদের কাছে খুব সহজ ব্যাপারটা, মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে তোমার কাছে এই তোমাকে এই সিক্রেট কোডটা শেয়ার করতে। আবারও বলছি কোডটা, যে 2026 মাই লাকি ইয়ার, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। এগুলো কিন্তু ম্যানুয়ালি পাঠানো হয় না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যায়। তাই সিস্টেম সফটওয়্যার কিন্তু এই ছবি, ইমেজ, স্ক্রিনশট রিড করতে পারে না।
এটা মাথায় রাখবে, বারবার বলছি, কোন রকম স্ক্রিনশট তুলে পাঠাবে না, ছবি পাঠাবে না, ইমেজ পাঠাবে না, শুধুমাত্র লিখে পাঠাও 2026 মাই লাকি ইয়ার। ক্যারেক্টার কতগুলো রয়েছে? 4, 2, 6, 5, 11 আর 4, 15টা ক্যারেক্টার রয়েছে। সাকল্যে 15টা ক্যারেক্টার একটু টাইপ করে পাঠাও কষ্ট করে। 6291515880 এই নাম্বারে শুধুমাত্র টাইপ করবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, ঠিক আছে? এখানে লিখতে বলিনি, এখানে তাহলে সিক্রেট আর বলছি কেন বাবা? এইগুলো কবে বুঝবে? তুমি তো কয়েকদিন পরে স্কুলে পড়াতে যাবে, তাই না? কয়েকদিন পরে তো পড়াতে যাবে, এখানে কেন লিখছো? যাই হোক, নেক্সট যেটা বলার যে মানে প্রতিদিনে দেখো নাম্বার অফ ক্লাস কতজন জয়েন করছে আর আলটিমেট কতজন থাকছে, যাই হোক এই জন্য আর কি। নেক্সট যেটা বলার যে, আচ্ছা একটা কোশ্চেন করবো, বোকা বোকা কোশ্চেন করবো, মানে আমারও খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদেরও খেয়ে দিয়ে কাজ নেই, তাই একটা বোকা বোকা কোশ্চেন করছে। আচ্ছা, শীত কোথায় লাগে? শীত কোথায় লাগে? মানে এই শীতকাল বলে জিজ্ঞাসা করছে, গরম হলে জিজ্ঞাসা করতাম গরম কোথায় লাগে। এখন শীতকাল মানে ডেফিনেটলি এই বছরের শীতটা নো ডাউট মনে রাখার মতো। অনেক বছর পর এত ভালো শীত পড়ছে এবং এটা কন্টিনিউয়াস, একদম টানা শীত পড়ে যাচ্ছে নাকে মুখে আর পায়ে। কোথায় লাগে শীত? বাকিদের শীত কোথায় লাগে? বাকিদের শীত কোথায় লাগে? এই সহজ প্রশ্ন বলতে পারছো না? সিডিপিতে এত কঠিন কঠিন কোশ্চেনে আনসার দিয়ে দিলে, আর এই সহজ কোশ্চেনে আনসার দিতে পারছো না। এটার জন্য ভাবতে হয়, মানে এই জন্য কি থিওরি পড়তে হয় নাকি? প্যাভলভের থিওরিতে রয়েছে। তাহলে ওপেন পার্ট অফ বডি, পুরো শরীরে, কানে, নাকে, হাতে, পায়ে, সব জায়গায় পেয়ে গেলাম। একদম সবাই সবাই এটা জানি, সবাই এটা জানি। বোকা বোকা কোশ্চেন, এটা কোনো দরকার আছে? দেখো যারা বুঝতে পারছে এখন বোকা বোকা ডিসকাশন হচ্ছে, যাই বাবা চলে যায়, সিক্রেট কোড পেয়ে গেছি। আবারও বলছি, একদম পুরো বোকা বোকা, মানে আমার খেয়ে দিয়ে একদম কোনো কাজ নেই, বিশ্বাস করো, সময় কাটছিল না, নেট শেষ হচ্ছে না, এত স্ক্রল করছি তাও শেষ হচ্ছে না, তাই তোমাদের কাছে বোকা বোকা কথা বলতে এসেছি। শীত কোথায় লাগে? কেউ জিজ্ঞাসা করে এই টাইপের কোশ্চেন? কেউ জিজ্ঞাসা করে? আচ্ছা, আমার আর একটা কোশ্চেন করতে ইচ্ছে করে, একদম অনেস্টলি আনসার করবো, অনেস্টলি যা মানে যেটা সত্যি সেটা আনসার করবো। আচ্ছা, এখন কে কে আছো যে একটু শুয়ে শুয়ে ক্লাস করছো, গায়ের উপর লেপ বা কম্বল তুলে দিয়ে, বা যে কোনো রকম মানে যেটা তুমি গায়ে রাত্রেবেলা গায়ে দিয়ে শো বা ঘুমাও, গায়ের উপর দিয়ে একটু শুয়ে শুয়ে ক্লাস করছো, কে কে আছো? একটু বলো তো, বলো। না না, বসে যারা করছে আলাদা কথা, তাদের বলার দরকার নেই, মানে শুয়ে শুয়ে ক্লাস করছে এরকম কে কে আছো? একটু বলো অনেস্টলি। মানে এটা এমন না যে হ্যাঁ তুমি যে বলবে তোমার যে আমি তোমার নামে এফআইআর করে দেবো, এরকম তো না। মানে কারা কারা শুয়ে ক্লাস করছো, কারা কারা শুয়ে ক্লাস করছো? আবারও বলছি, আমার কোনো কাজ নেই তাই আমি তোমাদের সাথে এই সমস্ত পুরো ফালতু কথা বলে যাচ্ছি, কোনো কাজ নেই তাই। কারা কারা শুয়ে শুয়ে ক্লাস করছো? কয়েকজন ক্লাস করছে, তাই তো? বেশিরভাগই বসে বসে ক্লাস করছে। আচ্ছা, ধরো তোমার যদি এরকম একটা রেসপন্সিবিলিটি থাকতো যে তোমাকে একটা ক্লাস করাতে হবে, তুমি শুয়ে শুয়ে থাকতে ক্লাস করাতে পারতে? আমি আর আনসার নিচ্ছি না, প্রথম কথা বোধহয় আনসার হতো না, যে আমি শুয়ে শুয়ে ক্লাস করাতে পারতাম না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ধরো এই 6টা থেকে ক্লাস 7:30 পর্যন্ত চলবে, মানে ব্যাপারটা তো ঠিক এরকম না যে 6টায় ক্লাস মানে ঠিক আছে আমি যা কিছু করলাম করলাম সব ঠিক আছে, 6টাতে এসে জাস্ট জয়েন করবো অমনি ক্লাস শুরু হয়ে যাবে, একদম না। তোমার তার আগের একটা হোমওয়ার্ক রয়েছে, আজকে কি পড়াবো কি কি রয়েছে তার একটা প্রিপারেশন তৈরি করা, সেই রকম হয়তো তার পিডিএফ পিপিটি বা সেই রকম টাইপের একটা ফাইল রেডি করা, অনেকগুলো কাজ আছে তো। এই একটা ক্লাস হয়ে গেল তার মানে না যে জাস্ট ক্লাস হয়ে গেল চলো আবার বালিশ নিয়ে শুয়ে পড়ি, সেরকম হচ্ছে না। তারপরেও পরবর্তীতে বেশ কিছু কাজ টাজ থাকে, তাই না? থাকে তো। আচ্ছা, কেন এই কোশ্চেন গুলো করলাম? ভালো করে ভাবো, যে ধরো তুমি তোমার এরকম কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, এরকম টাইপের কোনো রেসপন্সিবিলিটি তোমার রয়েছে, বা ধরো মানে এরকম কেউ আছো যে জিমে যাও, রেগুলার জিমে যাও, আজ সকালেও জিমে গেছো, এরকম কেউ আছো? কিন্তু আজ খুব ঠান্ডা পড়েছে, অলসতা লাগছিল, ভালো লাগছিল না, তাই আজ আর যাইনি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, আমি রেগুলার জিমে যাই বাট আজকে ভালো লাগছিল না তাই আমি আর জিমে যাইনি, এরকম কেউ আছো?
মানে সকালবেলার প্রথম কাজটা বোধহয় অনেকের সাথে এটা ম্যাচ করবে। এবার আছে অন্যান্য প্রফেশন বা অন্যান্য অনেক কাজই আছে, কিন্তু এরকম টাইপের আছে অনেকে যে ঠিক আছে আমি রেগুলারই যাই, আজ আর যাইনি, ঠান্ডা পড়েছে খুব ভালো লাগছিল না, উঠতে ইচ্ছা করছিল না, তাই। এরকম কেউ আছে? এবার ধরে নিচ্ছি, ধরো তুমি যাওনি কোনো কারণে, ধরো তুমি একজন জিম ট্রেনার, তো তুমি বন্ধ করতে পারতে? তোমার এরকম ভাবে রেসপন্সিবিলিটি আছে যে সকাল 6টায় কিন্তু চলে আসতে হবে। জিমগুলো মোটামুটি 6টার মধ্যে খুলে যায়, তারও আগে আগে অনেকে খোলে, কেউ বা 6টার জায়গায় 7:30, 6:30, কি ম্যাক্সিমাম 7টা, তার বেশি লেট করে 7টা। আমি বলছি অনেক অনেক বাইরে, মানে বাইরে গিয়ে বলছি, হয় না এরকম, 6টাতে মোটামুটি খুলে যায়। হ্যাঁ চলে যাও, টাটা বলে দিয়েছি, টাটা টাটা। আমি জাস্ট এমনি, আমার বলছি না আমার কোনো কাজ নেই, তাই শুধু এমনি ডিসকাস করছি। তো যেটা বলছিলাম আর কি, যে এই যে যে ধরো যে জিম ট্রেনার, সে কিন্তু ঠিক 6টায় জিম ওপেন হচ্ছে, সে কিন্তু চলে আসছে। সে বাড়ির কাছে দূরে বা কোনো কিছু ম্যাটার করছে না, সে সাইকেলে আসছে না, হেঁটে আসছে না, বাইকে আসছে, ম্যাটার করছে না, তাকে তো আসতেই হচ্ছে। মানে একটা জিনিস ভাবো, ছোটবেলা থেকে আমরা যখন বুঝতাম না যে আমাদের এই অ ক খ ABCD 1 2 3 4 লিখে পড়ে শিখে কি হবে, শিখতাম না, করতাম না, আমাদের কারোর এরকম ইচ্ছা ছিল না ছোটবেলা থেকে আমি খুব অনেকক্ষণ ধরে পড়বো, খেলা টেলা কম করবে এরকম না, বরং উল্টোটা, খেলা করার টেন্ডেন্সি বেশি থাকতো, জোর করে পড়াতে বসতে হতো, প্রেশার দিতে হতো, প্রয়োজনে মারধর, তাই তো। তার রেজাল্ট আজ মোটামুটি বুঝতে পারছি। আজ আর কেউ বলি না যে কেন মা তুমি আমাকে সেই সময় জোর করে পড়িয়েছিলে, তুমি একটা বিরাট অন্যায় করেছিলে, বাবা তুমি একটা বিরাট অন্যায় করেছিলে, তোমার এই পাপের শাস্তি আমি তোমাকে দেবই, তুমি একটা বিরাট অন্যায় করেছিলে, মা তুমি আমার সাথে বিরাট অন্যায় করেছিলে। আজ আর কেউ বলি না, বরং সেইগুলোর জন্য আজ কৃতজ্ঞতা প্রকাশ করি, যে তোমাদের জন্য আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি, আমি এরকম একটা এই জায়গায় পৌঁছেছি। আজকে যখন সমস্ত কিছু বুঝি, তারপরেও আমরা ভুল করি, তাহলে পাপী কে? তাহলে পাপী কে? কে প্রতিদিন পাপ করছে? আমরা জানি, এই যে বললাম একটু আগে, যে রেসপন্সিবিলিটি তোমার থাকতো, এটা ক্লাস করাতে হবে, ঘুমাতে শুয়ে ক্লাস করতেই পারতে না। এই যে বললাম প্রথমে, শীত কোথায় লাগে? শীত লাগে এখানে, হ্যাঁ গায়ে লাগে, শরীরে লাগে ডেফিনেটলি, কিন্তু তুমি যদি ভাবতে পারো যে শীত আমার এখানে লাগে, শীতের জন্য আমার কোনো কিছু আটকাবে না, তুমি চাইলে এখনো স্নান করতে পারবে, তুমি চাইলে এখনো স্নান করতে পারবে, তোমার একটু ঠান্ডা লাগবে না। হ্যাঁ ডেফিনেটলি, যে বাহ্যিক যে ব্যাপার সেটা তো আছে, যে আমি খালি গায়ে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, স্নান করব, গায়ে ঠান্ডা জল পড়ছে, ডেফিনেটলি এখন জল ঠান্ডা হবে, সেই যে বাহ্যিক অনুভূতি সে তো আসবে। কিন্তু তুমি যে যাওয়ার আগে যে ভয় ব্যাপারটা, না এখন কোন রকম স্নান করা যাবে না, এটা সম্ভবই না, এটা করা যাবেই না, অনেকে আছে ডেফিনেটলি, আমি আর সেসব এতে যাচ্ছি না যে আজ হয়তো স্নানই করেনি, এরকম আছে অনেকে, কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না। তাই আমি মূল কথা বোঝাতে চাইছি এটা, যে তুমি সবকিছু জেনে শুনেও এখনো ভুল করছো। আমার মূল কথা এটা, যে তুমি সবকিছু জেনে শুনে ভুল করছো, আর এই ভুলটা কোথা থেকে তৈরি হচ্ছে? এখান থেকে। আর এই ভুলটাকে তুমি আবার রেকটিফাই করবে, কে ঠিক করে দেবে? এখান থেকে। তাই এই চিন্তা ভাবনাটাকে পাল্টাও, আবার বলছি এইটাকে শুধু পাল্টাও। তুমি যদি ভাবতে পারো যে আমার সকালবেলা জিমে যেতেই হবে, ঠান্ডা পড়বে তো কি হয়েছে, যাবই, দেখবে আর ঠান্ডা লাগছে না। ওই যে একদম শুরুতে একদিন বলেছিলাম, যারা প্রথম ক্লাসে ছিলে, যে আমার ধরো বাবার খুব শরীর খারাপ, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, রাত 12টা 1টা 2টো বাজে, কি এমার্জেন্সি ওষুধের দরকার, বাবার এতটাই শরীর খারাপ, এই ওষুধ এখনই নিয়ে আসতে হবে। বাইরে একটা পোকামাকড় পর্যন্ত উঠছে না, তুমি বেরোবে না বাড়ি থেকে? ওয়েট করবে যে না এখন শীতের জন্য বেরোনো যাবে না, যা হবে সকালবেলা দেখা যাবে, এখন আমি কোনোরকম বেরোবো না, বা বাইরে বেরোলে কুকুরে কামড়াবে, বাইরে বৃষ্টি পড়ছে। চিন্তা ভাবনা পাল্টাও, সব পাল্টে যাবে। কারণ আমরা যতক্ষণ এই খালি মস্তিষ্ক, ততক্ষণ তুমি অন্যের ভুল দেখতে পাবে, আর যখনই তোমার এই চিন্তা ভাবনা পাল্টে যাবে, তখন দেখবে সব তোমার ভুল, অন্য কেউ কোথাও কোনো কিছু ভুল করেনি, শুধু তুমি একা ভুল করেছো, তাই আজ তুমি সাফার করছো। যাই হোক, চলো আমি এই পর্যন্ত রাখলাম। 8টা থেকে আমার আবার একটা অন্য ক্লাস রয়েছে, WBCSির একটা ডেমো ক্লাস রয়েছে, তো আমি এই পর্যন্ত রাখলাম। দেখো আমি যেটা বললাম যে খুব গুরুত্বপূর্ণ ছিল না, তোমরা যেহেতু যথারীতি দেখো লেফট করে গেছো অলরেডি,
আমি এটা এরকমটাই চাই যে সবাই সবকিছু শুনবে না, এগুলো সব ফালতু কথা। কারণ এই ফালতু জিনিস দিয়ে মাথা মানে ভর্তি করবে না। তোমার লাইফে আরো অনেক কিছু করার আছে, অনেক কিছু রয়েছে। শুধু শুধু আমার কথা একদম শুনবে না, একদম সত্যি কথা তোমাকে বলছি, একদম শুনবে না। এগুলো শুনলে তোমার ক্ষতি হতে পারে। যা যা বলেছি সব তুমি ভুলে যাও, সব তুমি ভুলে যাও। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তাহলে কি বললাম, বায়োসায়েন্স ক্লাস রয়েছে, আপার প্রাইমারি টেট সায়েন্স, সিটেট পেপার টু সায়েন্স, এদের জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট। আর অবশ্যই যারা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ, যারা সাবজেক্ট রয়েছে একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই সাবজেক্টের একটা মূল অংশ অবশ্যই বায়োসায়েন্স। অন্যান্য সাবজেক্ট আছে, কিন্তু বায়োসায়েন্স তার মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা। আগামীকাল ঠিক রাত 8টা থেকে দেখা হবে, মনে রাখবে। আগামীকাল রাত 8টা থেকে, 6টা নয় কিন্তু, আগামীকাল সন্ধ্যে 6টা নয়, আগামীকাল থেকে পরপর 3টে ক্লাস রাত 8টা থেকে থাকবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী এই মানে লাস্ট এই 10-15 মিনিট 20 মিনিট সময় নষ্ট করে দেওয়ার জন্য। আমাকে মানে পারলে ক্ষমা করে দিও, এরকম ভুল আমি আর দ্বিতীয়বার করবোই না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।